আচ্ছা, আজকে জাস্ট খালি আমি আজকে আলোচনা করব, আপনারা জাস্ট খালি আমি মানে বলবেন যে আসলে এই ভুলগুলো আমাদের হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু প্লিজ খাতা কলম নিয়ে বসবেন। আর আজকে থেকে আমাদের ব্যাচ 8 শুরু হলো, আর ব্যাচ 8-এ ভয়াবহ সিস্টেমে পড়াশোনা হবে, একেবারে অন্যরকম সিস্টেম। আমার আগের ব্যাচের থেকে এই ব্যাচের হিসাব অন্যরকম হবে। আর ব্যাচ 7 পর্যন্ত অনেকেই ছিলেন, তারা এই ব্যাচে থাকতে পারবেন না তাদের পিছনে একটাই কারণ, আমি যে কোনো স্টুডেন্টের পিছনে 3 মাস সময় দেব। 3 মাসের মধ্যে তাকে অ্যাসেসমেন্টে বসতে হবে। সে যদি অ্যাসেসমেন্টে না বসে, তাহলে সে চতুর্থ মাসে কমপ্লিট করতে, মানে তাকে মানে রাখা হবে না। আর সে যদি মানে একবার অ্যাসেসমেন্ট দিয়ে তার নট ইয়েটের কাগজটা আমাকে দেখায় যে স্যার, এই যে দেখেন আপনি খারাপ পড়েছেন, এই জন্য আমি নট ইয়েট হয়েছি, তাকে আমি আগামী আরো 3 মাস পড়াবো। ঠিক আছে? কেউ 3 মাসের মধ্যে অ্যাসেসমেন্ট দিবে, দিয়ে বলবে যে স্যার আপনি তো খারাপ পড়ান, আমি পারি নাই, এই যে দেখেন আমি নট ইয়েট হয়েছি, আমি তাকে আরো 3 মাস পড়াবো, কিন্তু তাকে অ্যাসেসমেন্টে বসতেই হবে। যে অ্যাসেসমেন্টে বসবে না, তার সাথে আমার কোনো খাতির নাই। আর অলরেডি অনেকে আমাকে জানাইছেন যে আগামী 1 মাসের মধ্যে বসবেন, বলছেন যে গ্রুপ থেকে রিমুভ করেন না, তারা অবশ্যই থাকবেন। ওকে, আজকে আমাদের বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আসলে ভয়টা না, আমাদের স্মার্ট কৌশলটাই আমাদের জয়ের চাবি। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে আমরা ভুল কি কি করতেছি। আচ্ছা, ভুলগুলোর মধ্যে আপনারা দেখবেন যে আমাদের শ্যালো লার্নিং সিনড্রোমের মধ্যে আসলে আমরা পড়ে আছি। জাস্ট নোট করে রাখবে না, আমরা আছি এটাকে এসওএস কে দুটা জিনিস বলে, একটা বলা হয় শাইনিং অবজেক্ট সিনড্রোম। হ্যাঁ, ওই যে বলে না চকচক করিলে শোনা হয় না। তো আমাদের মধ্যে একটা কাজ করে কি, ওই যে মানে কেউ একজন লেভেল করে ফেলছে, ও মা, এখানে নাকি অনেক টাকা আছে। তো সেটা শুনে খুশিতে আমরাও ওটাতে উদ্বুদ্ধ হয়ে যাই, কিছু না জানে কিছু না শুনে। এই জন্য, আচ্ছা, এইখানে আমি একটা কথা বলে রাখি, পারলে নোট করে নিয়েন। কেউ খবরদার কখনো কোনোদিন ভাববেন না যে 1 মাসের মধ্যে সিবিটিএ কম্পিটেন্ট হওয়া যায়। আমার কাছে শুনে রাখেন, 3 মাসের কম পড়াশোনায় কোনো ব্যক্তি সিবিটিএ কম্পিটেন্ট হইতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, লিখে রাখেন, দরকার হয় 3 মাসের কম পড়াশোনা করে কেউ সিবিটিএ কম্পিটেন্ট হতে পারবেন না। হ্যাঁ, 3 মাসের কম পড়ে কারা হতে পারে? যারা অলরেডি কোনো টিবেট সেক্টরের সাথে জব করতেছে, বা দেখা গেল সে ট্রেনিং পেশার সাথে অনেক আগে জড়িত, বা দেখা গেছে যে সে শিক্ষক, সে 5-6 বছর ধরে শিক্ষকতা করছে। তাদের ক্ষেত্রে এক্সেপশন আলাদা। কিন্তু 3 মাস সময় লাগবে। 3 মাস কেন সময় লাগবে আমি ব্যাখ্যা করে দিই। আচ্ছা, এখান থেকে ছোট্ট করে একটা কথা বলে রাখি। অনেকে মনে করতে পারে এটা কি কেমনে স্যার, মানুষ তো 1 মাসের কোর্স করাচ্ছে। হ্যাঁ, মানুষ 1 মাসের কোর্স করাচ্ছে, 1 মাসের কোর্স আমিও করাচ্ছি, এটা টোটালি ধান্দাবাজি করতেছি আমি। একদম ক্লিয়ার কাট শুনে রাখেন, আমরা যারা 1 মাসের কোর্স করাই তারা এগুলো 100% ধান্দাবাজ। ঠিক আছে? 1 মাসে কখনোই সম্ভব নেই। তাহলে এই ধান্দা থেকে আল্লাহ যাতে আমাকে রক্ষা করে, এই জন্য আমি কি করি, আমি একটা স্টুডেন্টকে 1 মাস ক্লাস করানোর পরে সঙ্গে সঙ্গে তাকে দ্বিতীয় দ্বিতীয় মাসে ফ্রি করাই, যাতে সে রিভিশনে থাকে। তারপরে আবার তাকে তৃতীয় মাসেও তাকে কিন্তু আমি রিভিশনে রাখাই। আমার এখানে ক্লাস করতেছে, 4 মাস ধরে ক্লাস করতেছে, এমন স্টুডেন্টও আছে। এখন তাদের আপনারা কি বলবেন যে কি বলে তাদের ব্রেন কম? না, আমি আপনাদেরকে প্রমাণ করে দেব, 360 ঘন্টার আগে একটা মানুষ কখনো কোনো দিন সে একদম মানে কম্পিটেন্ট হওয়ার মতো 100% যোগ্যতা সে অর্জন করে না। এখন এই 360 ঘন্টা মানে এমন হতে পারে সে 3 মাস ধরে আমার কাছে পড়ছে, আবার এমন হতে পারে যে সে দিনে 10-12 ঘন্টা করে পড়াশোনা করছে, 2 ঘন্টা মানে সে 2 মাসের মধ্যে হয়ে গেছে। অন অ্যান এভারেজ একটা স্টুডেন্টকে ন্যূনতম 360 ঘন্টা সিবিটি এন্ড এ লেভেল 4 কে নিয়ে পার করতে হবে। সেটা কিভাবে করবে সেটা বেসিক্যালি তার ব্যাপার, কিন্তু আমার দায়িত্ব হলো তাকে এই পুরো টাইমটার মধ্যে তাকে মনিটরিং করা। ঠিক আছে? 2 থেকে 3 মাস একটা স্টুডেন্টের লাগে। আচ্ছা, এখন কেউ যদি মনে করে থাকেন আপনাদের মধ্যে যে আহ, কি বলে আমি তো এতদিন ধরে পড়তেছি আমার হচ্ছে না, আর মানুষ কিভাবে করতেছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, শোনেন, মাথার উপর দিয়ে যাবেই। সর্বনিম্ন 1.5 থেকে 2 মাস আপনার মাথার উপর দিয়ে যাবে, সবকিছু মাথার উপর দিয়ে যাবে। আর এইটুকু সময় আপনি যদি মনে করেন যে হায় হায় আমার দ্বারা মনে হয় হবে না, তাহলে এইখানেই আপনি ধরাটা খায় গেলেন। ঠিক আছে? আচ্ছা, এই পুরো ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। সংক্ষেপে আপনি মনে রাখতে পারেন যে আপনাকে 3 মাস অথবা
360 ঘন্টার একটা প্ল্যান রাখতে হবে। ফরিদুল ইসলাম স্যার, আমি সব অ্যান্সার দিব স্যার, আমাকে জাস্ট এই প্রেজেন্টেশনটা একটু শেষ করতে দেন, তারপর আমি আপনাকে বলতেছি। হ্যাঁ, আমি একটা মানে আহ, অবশ্যই প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আচ্ছা, তাহলে এই টাইমিংটা গেল। ওকে, এখান থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিসই বোঝানোর চেষ্টা করলাম। যারা 1 মাস পড়ার পরও আপনারা চিন্তা করতেছেন সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, প্লিজ, এটা কোনো ব্যাপারই না। 1 মাস তো কিছুই না। আপনি সিভিএলএম এর নামই মুখস্থ করতে পারবেন না 1 মাসে। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, 1 মাসের মধ্যে আপনি সিভিএলএম এর নামে ম্যানেজ করতে মুখস্থ হবে না। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো টেনশন করেন না, রিল্যাক্স। আচ্ছা, দেন হলো, আমরা কি অ্যাকচুয়ালি পড়াশোনা করতেছি, না আমরা জাস্ট মানে মনে করতেছি আমরা পড়াশোনা করতেছি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইখানে যে জিনিসটা আসে সেটা হলো বিভিন্ন রকমের নোট বা বিভিন্ন রকমের জিনিসপত্র সেভ করে রাখা। আচ্ছা, এইটাকে নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, ওকে। এখন এই যে আমরা মডার্ন লার্নিং প্যারাডক্স, আমাদের এই বর্তমান যুগে সব থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে, আমরা রিয়েল একটা প্যারাডক্সের মধ্যে আছি। আমরা মনে করতেছি যে আমরা পড়াশোনা করতেছি, অনেক কিছু করতেছি, কিন্তু আমাদের হচ্ছে না। তার মধ্যে 80% প্রবলেম হলো ইনফরমেশন ওভারলোড বলতে পারি, ইনফরমেশন হরাল্ডিং বলতে পারি, বা কালেক্টর ফ্যালাসি। আপনারা লিখে রাখতে পারেন, কালেক্টর ফ্যালাসি। এই কালেক্টর ফ্যালাসি নিয়ে যত পড়াশোনা করবেন তত মজা পাবেন, যদিও আমি ব্যাখ্যা করব। 47% একটা প্রবলেম আছে, সেটা হলো ফোমো। স্টুডেন্ট বিভিন্ন মানে পড়াশোনা থেকে তার মনোযোগ শিফট হচ্ছে। আপনি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছেন, মনোযোগ শিফট হচ্ছে, এটা একটা বড় প্রবলেম। আর আরেকটা আছে অ্যাকশন ফ্যাকিং। এটা আপনি লিখে রাখতে পারেন, এটা নিয়ে যত পড়াশোনা করবেন তত আপনার কাজে লাগবে, লিখে রাখতে পারেন। প্রতিটা জিনিস আপনার পুরো জীবনকে গঠন করতে কাজে লাগবে। আপনার আশেপাশে যদি আপনার সন্তান থাকে, আপনার সন্তানকে দয়া করে পাশে নিয়ে বসায় আমার এই কথাগুলোকে শোনান, তার পড়াশোনাতে এটা আরো বেশি কাজে লাগবে, আপনার থেকেও বেশি। কারণ তার জীবন তো কেবল গঠন হচ্ছে। অ্যাকশন ফ্যাকিং কি জিনিস? এটা হলো আমি মনে করতেছি আমি কিছু একটা করতেছি, বাট আমি আসলে কিছুই করতেছি না। যেমন আমি পড়তে বসবো, এই কথা চিন্তা করে আমার টেবিলটাকে গুছাইলাম, আমার কাছে মনে হবে আমি অনেক কিছু করে ফেলছি, বাট আমি জাস্ট টাইম লস করছি। এটাকেই বলা হয় অ্যাকশন ফ্যাকিং। এটার আরো অনেকগুলো ব্যাপার আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো কালেক্টর ফ্যালাসি যে জিনিসটা, কালেক্টর ফ্যালাসির মধ্যে 3টা জিনিস আছে। তার মধ্যে একটা হলো তার মধ্যে একটা হলো আপনার এই যে ডিজিটাল হরাল্ডিং, যে বিভিন্ন রকমের নোট ম্যানেজ করা। তারপর হলো তার ফোকাস ডাইভার্সন এবং ডোপামিন ট্র্যাপ। আচ্ছা, এটার মূল কোর প্রিন্সিপাল হলো নলেজ ইজ নট হোয়াট ইউ সেভ, ইট ইজ হোয়াট ইউ অ্যাপ্লাই। মনে করে রাখেন, এই জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে পরে কথা বলবো। কিসের জন্য? যে আমরা বিভিন্ন নোট, বিভিন্ন স্যারের বিভিন্ন গাইড, নোট, এগুলা যে আমরা সেভ করে রাখি, এইটা দিয়ে কোনো লাভ হবে না। লাভ কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখনই দেখাবো। আজকে আমার মূল বিষয়বস্তু ওটাকে নিয়েই কথা বলা। এই ইলুশনের মধ্যে আছি যে আমি অমুক স্যারের নোট আছে, তমুক স্যারের নোট আছে, এইটা করলেই আমার হয়ে যাবে। আর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটার নাম হলো ডানিং ক্রুগার এফেক্ট। ঠিক আছে, এই ডানিং ক্রুগার এফেক্ট নিয়ে আমরা কথা বলবো। আহ, এই ডানিং ক্রুগার এফেক্টের জন্য আমাদের কি কি হয়, আমাদের যে কনফিডেন্স লেভেলটা আছে, এটা যখন আমরা কিছুই জানি না তখনকার এটা অনেক বাড়তি থাকে। আবার যখনকার আমরা একটা পরীক্ষা দিই তখনকার দেখা যাবে যে এই জিনিসটা আমাদের কমে যায়। তো এটার আমাদের একটা ব্যালেন্স লাগবে। তার মানে আমরা এখন দুটো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো, একটা হলো কালেক্টর ফ্যালাসি, আর হলো ডানিং ক্রুগার এফেক্ট। এর থেকে বেশি আমাদের আর অন্য কোনো আলোচনা করার দরকার নেই। আচ্ছা, মাল্টিটাস্কিং মানে ট্র্যাপ, এটা হলো সিবিটির পাশাপাশি আমি আরো বিভিন্ন রকম জিনিস নিয়ে গবেষণা করতেছি। আমরা অন্য কোর্স নিয়ে ব্যস্ত, সিবিটি করতেছি, আর আমরা চিন্তা করতেছি যে এর ফাঁকে কয়েকটা স্কিল পাঠ করে নিই। এটা যে কত বড় আহাম্মকি, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকবেন, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা হবে না। এইটার জন্য আপনাদের সব থেকে যে ফোকাসটা দরকার, এই ফোকাসের জন্য আপনাদের জানতে লাগবে ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক শব্দটা লিখে রাখেন, নিজ দায়িত্বে এগুলা নিয়ে পড়াশোনা করে নেবেন। ঠিক আছে,
নিজ দায়িত্বে ডিপ ওয়ার্ক নিয়ে স্টাডি করবেন। কার্ল নিউপোর্ট নামে একজন রাইটার এটা নিয়ে একটা মারাত্মক বই লিখছে, আপনার বই পড়ার কোনো দরকার নাই। ডিপ ওয়ার্ক নিয়ে ইউটিউবে সার্চ দিবেন, 5-7টা ভিডিও দেখবেন, একদম ক্লিয়ার। এর ফাঁকে এই জিনিসটাও আপনারা মানে ইয়া করবেন হলো ইনফরমেশন ওভারলোড। ইনফরমেশন ওভারলোড। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি কি কি বললাম আপনাদেরকে পরবর্তীতে জানা লাগবে? একটা হলো 1 নম্বর কালেক্টর ফ্যালাসি, 2 নম্বর হলো অ্যাকশন ফ্যাকিং, 3 নম্বর হলো ডিপ ওয়ার্ক, আর 4 নম্বর হলো ইনফরমেশন ওভারলোড। এগুলো যদি আপনি সিবিটিএ কম্পিটেন্ট মানে পড়াশোনা করার আগেই মাথার মধ্যে ঢুকায় নেন, তাহলে কোনো শয়তান আসেও আপনারে অন্য জায়গায় মনোযোগটাকে ডাইভার্ট করতে পারবে না। আপনার মন এমন পাথরের মতো শক্ত হবে যে সিবিটিএ কম্পিটেন্ট না হওয়া পর্যন্ত আপনি অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না। কারণ কি? আপনি ভালো মতো জানেন যে আপনার মনোযোগ কে চুরি করে নিয়ে যেতে পারে। যখন আপনি ডিপ ওয়ার্কে ঢুকবেন, যখন আপনার মধ্যে কোনো রকম ওভারলোড থাকবে না, আপনার কগনিটিভ ওভারলোড থাকবে না, তখন আপনি আপনার রাস্তা এই জগতে এই রাস্তা চলতে অনেক সহজ হয়ে যাবে। আমি আরো দেখাচ্ছি জিনিসগুলো। ওকে, আমাদের এই সব ঘোড়ার ডিম বাদ দিই, এখন অনেক আমরা এগুলা দেখছি। এখন আমি আপনাদেরকে আরো কাজের জিনিসে নিয়ে যাই, প্র্যাকটিক্যালে যেতে হবে, শুধুমাত্র ইয়ে পড়ালে হবে না। আচ্ছা, ডানিং ক্রুগার এফেক্টের যাওয়ার আগে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো, আচ্ছা, সেটা বুঝতে গেলে আমাদেরকে যেটা জানা লাগবে সেটা হলো উম, একটু থামেন। কোশ্চেন কালেকশন আনলিমিটেড এইখানে আছে মনে হয়। আচ্ছা, এটাই তো এটা। লাইভ সেশন, কারিকুলাম, ফোকাস কোড, কেস স্টাডি, এসওএস কোশ্চেন। এই প্রশ্নগুলা আমি আপনাদেরকে একটু বলি, আপনারা একটু মাথার মধ্যে ঢোকান। দেখেন, আমি বললাম যে ফেসবুক, ইউটিউব বা যে কোনো সিবিটিএ কেরিয়ারের গাইডলাইন হিসেবে আমরা যখনকার কোনো ভিডিও, কোনো নোট দেখি, তখন সেই জিনিসগুলো মনে হয় যে আমি জমায় রাখবো, এগুলো পড়বো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, যেমন দেখা গেল, আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখাই। যেমন এইটা হলো এমদাদুল স্যারের নোট, দেখা গেল এটা আপনাদের কাছে আছে, ম্যাক্সিমাম মানুষের কাছে আছে। তো এইটা কি থাকা খারাপ? না, অবশ্যই থাকা ভালো। এই যে নোটটা আছে, এখন এই নোটটা আপনি পড়তেছেন, আপনি পড়া শুরু করলেন। আচ্ছা, এখন আপনার একটা জিনিস বললেন তো, এই নোটটা কি আপনি বানাইছেন? না স্যার। এইটা তো আপনি বানাননি। তাহলে না, এইটা কি এটা আপনার টিচার। ব্রেন, এইটা কি আপনার ব্রেন সেইভাবে একসেপ্ট করবে? ওকে, আচ্ছা, ধরে নিলাম এটা আপনার কাছে আছে, আলহামদুলিল্লাহ। এরকম নোট আমি বলবো না যে কি বলে আপনাদের ম্যানেজ করা যে খারাপ, তা না। আপনাদেরকে আরো কিছু এক্সাম্পল দেখাই আমাদের প্রবলেমগুলো কি হয়। যেমন এইটা আছে, আচ্ছা, আরেকজনের কাছে আছে হলো এই যে এটা, কোথায় গেল, পেন্সিল বক্সে যাই, ফরমেটিভ কোশ্চেন ব্যাংক, তাদের শর্ট প্রশ্নের একটা আছে। আচ্ছা, এটাও তো একটা নোট নাকি? এটা অনেকের কাছে আছে। এরকম আপনারা বলেন তো, অনেকের কাছে এরকম নোট আছে কি আছে না? এটা আমাকে বলেন, আছে? আছে সবার মনে হয় কাছে স্যার। আছে স্যার। আচ্ছা, আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন নোট আপনাদের কাছে আছে, তাই না? এটা কোনো খারাপ বিষয় নয়, হ্যাঁ, এটা ভালো জিনিস। কিন্তু সমস্যাটা কোথায় হবে আপনাকে দেখা দিব। সমস্যাটা হলো এই জিনিসটাই আপনাকে, এই যে সায়েন্স বলতেছে যেটা, সেটা হলো এই যে কথাটা, যে ইনফরমেশন ওভারলোডিং এর যে প্রবলেমটা, এবং আপনাকে যেটা বললাম এই যে ইয়াটা, কালেক্টর ফ্যালাসি। চলেন তো দেখি আমরা একটু পড়ে আসি, কালেক্টর ফ্যালাসি বিজ্ঞানে কি বলতেছে। বিস্তারিত বৈজ্ঞানিক বই রিসার্চ বলতেছে যে এই সাইকোলজি, ডিজিটাল হরাল্ডিং বলেন, কালেক্টর ফ্যালাসি বলেন, বা ইলিউশন অফ আন্ডারস্ট্যান্ডিং বা ইলিউশন অফ লার্নিং নামে পরিচিত। লার্নাররা মনে করে তারা অনেক কিছু শিখেছে, কিন্তু আসলে শুধু সংগ্রহ করছে। রিসার্চে দেখা যাচ্ছে যে এক্সপ্লেইন ভিডিও বা রিসোর্স সেভ করে রাখলে মস্তিষ্ক ডানিং ক্রুগার এফেক্ট এবং ইলিউশন এক্সপ্ল্যানেটরি ডেপথ এর কারণে নিজের জ্ঞানকে অতিরঞ্জিত করে থাকে।
ফলে পরবর্তী প্রকৃত লার্নিং প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখন আমি আপনাদেরকে যে বিষয়গুলোকে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব 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 মনোযোগ দিয়ে। আচ্ছা, আমার স্টুডেন্টদের কাছে প্রশ্ন, আমি আপনাদেরকে যদি চান, বাংলাদেশের যারাই আছে তাদের সকলের নোট, তাদের সব ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আমি মোট 4জন ট্রেনারের কাছে ট্রেনিং করে, তারপরে আরো 2-3 মাস গবেষণা করে তারপর আমি ট্রেনিং সেক্টরে নামছি। ঠিক আছে, আপনি যদি কি লাগবে আপনাদের, আপনার পেন্সিল বক্সের লাগবে, এমদাদুল স্যারের লাগবে, বা অন্য কিছু, আমি আপনাকে এখনই দিয়ে দিব। আমাকে জাস্ট খালি আমাকে মেসেজ করে দিন, আমি আপনাদেরকে এগুলো পাঠিয়ে দেবো, যান। ঠিক আছে, তারপরে আনিস স্যারের, তারপর আপনি কার কথা বলবেন? তো সবারই আলহামদুলিল্লাহ আছে, আপনার আয়াত। আর পড়তে তো তার- হবে স্যার, স্যার আপনারটা নোটগুলা যেগুলো আছে কালেক্ট ওটাই তো করে শেষ পড়তে করতে তো হবে পারতেছি না, স্যার। আচ্ছা, অন্যগুলো আবার কখন পড়তে দেবো? হবে কিভাবে, জাস্ট এতটুকু দেখাই দিই, একদম সিম্পল। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা দিছি সেটা হলো আজ পর্যন্ত যত প্রশ্ন আসছে সেগুলোর সেগুলো আমি কালেক্ট করে দিয়ে দিছি। এগুলো কি কালেক্ট করতেছি কোথা থেকে? আপনার ইমদাদ স্যারের যেগুলো আছে সেগুলো থেকে এই প্রশ্ন কালেক্ট করা, যেগুলা সব। তারপরে হলো পেন্সিল বক্স, সেখান থেকে এটা কালেক্ট করা। তারপর আনিস স্যার, সেখান থেকে এটা কালেক্ট করা। তারপর অন্যান্য যত রকম আছে সবগুলো থেকে কালেক্ট করছি। কালেক্ট করার পরে কি হয়েছে, প্রতি শনিবার এখানে প্রশ্ন যোগ হয়। প্রতি শনিবার যে 65 লিখে রাখে দিছি, যে আজকে আজকে যদি নতুন কোনো প্রশ্ন পাই আমি এটার সাথে অ্যাড করে দেবো। আচ্ছা, এখন দেখেন, এখন যে কথাগুলো বলবো খুবই মনোযোগ দিবেন, দরকার হয় লিখে রাখবেন, যাতে আপনার কাছে যে নোটগুলো আছে সেটাও কাজে লাগবে। এই যে দেখা গেল অন্যান্য স্যারদের যে নোটগুলো আছে, অন্যান্য ম্যাডামদের যে নোটগুলো আছে, এগুলো পর্যন্ত কাজে লাগবে, আপনি দেখবেন। উপায়টা কি? দেখেন, দেখা গেল একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ কম্পিটেন্সি, হাউ মেনি ক্যাটাগরি ইট হ্যাজ, আপনি এটা পড়লেন, মুখস্থ করলেন। আবার অন্য একটা নোটে গেলেন, দেখা গেল ওই প্রশ্নেরই আর একটা রূপ আপনি পড়তেছেন। এটাতে সময় নষ্ট হলো না? সময় নষ্ট কি হইল? জি স্যার। আচ্ছা, এখন রিয়েল সিস্টেমটা বলি। এখন আমি যখন আপনাকে এই একটা সিবিএলএম এর 64টা প্রশ্ন দিব, আপনার মাথা পুরাপুরি খারাপ হয়ে যাবে, আর মনে মনে গাইলাবেন, স্যার তো দেখি আরেক আরেক, এটা মানে কি বলবো আর স্যার রে। তাই না? যে এ আমাদের এত বড় কাজ দিয়ে থুই দিছে, এটা তো কোনোদিন সম্ভব না। দেখেন কিভাবে সম্ভব দেখাবো আপনাদেরকে। মাথা ঠান্ডা করবেন, মাথা ঠান্ডা করবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কালকেও দেখলাম একজন স্যারে অনেকক্ষণ লেকচার দিল, কিন্তু আমি কিছুই বুঝলাম না যে কম্পিটেন্টের সাথে তাদের এই সকলের আলোচনার সম্পর্কটা কি। আমার দরকার স্টুডেন্টদেরকে কম্পিটেন্ট করতে হবে, তাই না? তাহলে আমাকে স্টুডেন্টদেরকে ওয়ে দেখাইতে হবে। ওকে, আপনি এই ব্যাপারটা এখন বুঝতে হবে। এই যে আমাদের সিবিএলএম, 1 নম্বর সিবিএলএম এটা না, দেখাই আপনাদেরকে। যে কোনো সিবিএলএম এর ক্ষেত্রে আপনাদের এই স্টাডিটা প্রযোজ্য। এই যে আমাদের 1 নম্বর সিবিএলএম, আমাদেরকে এইখান থেকেই তো সবকিছু পড়তে হবে, মুখস্থ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, নাকি অন্য কোনো উপায় আছে? বলেন। ধরে নিলাম আমরা এটাই আমাদের জ্ঞান বা আমাদের পড়াশোনার সোর্স হিসেবে মানে নিলাম, ওকে। এখন আমাদের কি করতে হবে ভাই, আমরা 64টা প্রশ্ন মুখস্থ করতে পারবো না, পারবো না, পারবো না, এটা সম্ভব না ভাই। আপনি করে দেখিয়েন তো। এক এক নম্বর সিপিএলএম থেকে আপনারা, আপনাদের মধ্যে যারা কম্পিটেন্টও হয়েছেন, দয়া করে বলেন তো যে তারা 1 নম্বর সিপিএলএম এ 64টা প্রশ্ন মুখস্থ করছেন। বলেন, করছেন? স্যার, করছেন কি আপনারা? শিরিন ম্যাডাম, আপনি কি 64টা প্রশ্ন মুখস্থ করছেন? স্যার আপনি যে 64টা প্রশ্ন দিছেন না স্যার, দেখা হ্যাঁ, গেছে যে কয়েকটা প্রশ্ন বেশ 2-3 বার করে রিপিট করা আছে আপনার এই 64টা প্রশ্নের মধ্যে স্যার। এইটাই হলো আসল কথা ম্যাডাম। এখন তাহলে আমরা কি করব? এই যে এই জিনিসটা, এখন আমরা যে জিনিসটা করব সেটা এরপর থেকে আমি আপনাদেরকে এটা দিয়েই দিব। ঠিক আছে, একবারে এই সিস্টেমে পড়াশোনা হবে। এই অষ্টম ব্যাচের যে মূল পড়াশোনার সিস্টেম, সেটা হলো মাস্টার টপিক। কি আমাদের আমাদের বলেন তো কেউ একজন, এটা সিস্টেমটা কি হবে? মাস্টার প্ল্যান স্যার। মাস্টার টপিক। মাস্টার টপিক কি জিনিস বুঝাই দিই। এই 1 নম্বর সিবিএলএম এ মোট 7টা কোর মডিউল আছে, আর 15টা কি টপিক আছে। তার মানে আপনি যদি 15টা প্রশ্ন মুখস্থ করেন, আপনি 100% কম্পিটেন্ট হবেন। দেখবেন, বিশ্বাস করবেন। এই দেখেন, আপনার কম্পিটেন্সির ফান্ডামেন্টাল, মানে কম্পিটেন্সি ডেফিনেশন, টাইপ,
ডাইমেনশন নিয়ে প্রশ্ন আছে হলো 3, 4, 5, 19, 20, 43, 57, 58। বুঝছেন? তার মানে আমি কম্পিটেন্সি ফান্ডামেন্টালের উপরে যদি আমি এই বিষয়টাকে মুখস্থ করি, তাহলে আমার প্রায় 8-10টা প্রশ্ন মুখস্থ হয়ে গেল। হলো কিনা কন? তার মানে আমি প্যারাফ্রেজিং মানে একই কথা লিখে, একই বিষয়ের উপর কথা লিখে কিন্তু আমি কম্পিটেন্ট হইতে পারবো। আচ্ছা, সিএস সিবিসি এই বিষয় নিয়ে কি অনেকগুলো প্রশ্ন আছে না ঘুরায় ফিরে? সিএস হলো কি জিনিস? ইন্ডাস্ট্রি রিলেটেড। আর সিবিসি হলো কি কারিকুলাম রিলেটেড না? এইটা হলো আমাদের মানে কি সিএস থেকে সিবিসি তৈরি হয়। সিএস এ বলা হয় এলিমেন্ট, আর সিবিসি তে বলা হয় লার্নিং আউটকাম। আর লার্নিং আউটকাম আর এলিমেন্টের মধ্যে পার্থক্য, এইটার উপরে প্রশ্ন আছে 6, 7, 8, 25, 26, 29, 39, 53। তার মানে আমি এই তিনটা সিএস কাকে বলে, সিবিসি কাকে বলে, এলিমেন্ট কাকে বলে, লার্নিং আউটকাম কাকে বলে, এদের মধ্যে পার্থক্য, এই এতটুকু পড়লে আমাদের 8-9টা প্রশ্ন মুখস্থ হয়ে গেল। শিরিন ম্যাডাম, আমি কি ঠিক বলছি না ভুল বলছি বলেন? তাই তো নাকি? আচ্ছা, এরপর দেখেন কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে আমাদের প্রায় 4-5টা প্রশ্ন আছে। ন্যাশনাল পলিসি অ্যান্ড ল, এটা নিয়ে কয়েকটা প্রশ্ন আছে। আরপিএল এবং অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে 4টা বা 5টা প্রশ্ন আছে। আমরা যদি এই রকম ভাবে মাস্টার টপিক 15টা মাস্টার টপিককে এইভাবে আলাদা করে বের করে নিতে পারি, তাহলে একটা সিপিএলএম ক্লিয়ার। আর 12টা সিপিএলএম এর মধ্যে আমরা সর্বোচ্চ এরকম 10টা পাবো, বা 10টা পাবো না, কিছু কিছু সিপিএলএম এ কিন্তু আমরা মাত্র 5টা এসেনশিয়াল টপিক পাবো, কারণ ওগুলো অনেক ছোট, ওখান থেকে কম আসে। তা আমরা যদি আগে এই মূল বিষয়গুলোকে নিয়ে পড়ে নিই, তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি এতগুলো প্রশ্ন মুখস্থ কম করতে হচ্ছে। আমি কি ঠিক বলছি? বলেন, জি এটা এটা স্যার। নিয়ে এখন আমরা একটু পর্যালোচনা করি। আচ্ছা, তাহলে এক তাহলে আচ্ছা, এইভাবে যদি পড়ি, তাহলে আমরা যদি অন্য 10টা স্যারের নোটও আমার কাছে থাকে, কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আমরা 10টা, 15টা, 20টা আপনাদের কাছে দুনিয়ার যেই স্যারেরই নোট থাকুক, কোনো সমস্যা নাই, থাক। কিন্তু পড়তে হবে এইভাবে যে মূল বিষয়গুলো কি। আচ্ছা, ওই প্রশ্নগুলো উত্তরগুলো আপনি স্যারদের নোট থেকে যে কোনো একটা উত্তর আপনি আপনার খাতার মধ্যে লিখে নেন। যে কোনো একটা উত্তর আপনি এক এক শিটে পড়তেছেন একটা উত্তর, আর এক শিটে পড়তেছেন আর একটা উত্তর, আর একটা শিটে পড়তেছেন আর একটা উত্তর, আপনার মাথা ঘুরবে কিনা কোন তো দেখি? অবশ্যই করবে জি স্যার। স্যার। স্যার আচ্ছা, আপনি যে কোশ্চেন গুলা দিচ্ছেন না স্যার, এই হ্যাঁ, কোশ্চেন গুলা খাতার মধ্যে লিখে স্যার আপনার নোট কিংবা অন্যান্য টিচারের নোট হুম। কিংবা সিবিএলএম থেকে নিয়ে যদি সে খাতার ভিতরে উত্তরটা লিখে না, তাহলে সে সব সময় অ্যাসেসমেন্টের সময় এইগুলা রিভাইজ দিলে তার হয়ে যায় খুব সহজে। স্যার সিবিএলএম গুলা শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে আপনারা জানেন কার কার মুখের কথা শুনলেন? সে আজকে কম্পিটেন্ট হয়েছে, সে আজকে কম্পিটেন্ট হয়েছে, তার মুখের কথা শুনলেন, ঠিক আছে? কিন্তু আমরা করতেছি কি, আমরা মানুষের জিনিস ম্যানেজ করে খুশি হয়ে যাচ্ছি। মানে আমার বাপের অনেক জমি আছে, এইটাতে আমি এত খুশি যে আমি এখন বাসা থেকে বেরিয়ে হচ্ছে না, আনন্দে লাফাইতেছি, আমি খুব আনন্দ, ওরে বাপ রে। আমাদের রংপুরের ভাষাকে মুই কি হনুরে। আরে ভাই, মুই কি হনুরে তো মানুষের নোট ম্যানেজ করে হবে না। আপনি কি নিজে, আপনি মানুষের নোট থেকে আপনি জাস্ট এই উত্তরগুলোকে বের করেন, এই টপিকগুলোকে নিয়ে আপনার মাথার মধ্যে রাখেন। আচ্ছা, 100-এ 100 কেউ এত কিছু প্রশ্ন নিয়ে মানে পরীক্ষা দিতে যায় না, সবাই কিন্তু কনসেপ্ট থেকেই লেখে। সালাউদ্দিন স্যার, আপনি কি আজকে সব মুখস্থ লিখছেন, না আপনি আপনার কনসেপ্ট থেকে লিখছেন? এটা আমাকে একটু বুঝিয়ে দেন তো স্যার, সালাউদ্দিন স্যার প্লিজ। আজকে স্যার আনন্দে আছে, মিষ্টি খাচ্ছে, এই জন্য মনে হয়। স্যার কিছু জি। প্রশ্ন স্যার কনসেপ্ট থেকে দিতে হচ্ছে, আর কিছু প্রশ্ন স্যার একদম মুখস্থ করেই লিখতে হয়েছে। আচ্ছা, এইটা হলো আমাদের, এই যে কেন লাগবে, কেন লাগবে হলো ওই একটাই জিনিস, সেটা হলো এই সেই ত্রিভুজ। কি জন্য ত্রিভুজের নাম? এই সেই ত্রিভুজ। এই ত্রিভুজের জন্য আমাদের কিছু প্রশ্ন মুখস্থ করতে হয়। এই ত্রিভুজের নাম হলো ব্লুমস ট্যাক্সোনমি। হ্যাঁ, ব্লুমস ট্যাক্সোনমির একদম প্রথমেই আছে রিমেম্বার, সেকেন্ডে আছে আন্ডারস্ট্যান্ডিং। যার কারণে আমাকে রিমেম্বারের কিছু প্রশ্ন আসবেই, খাতায় লিখে নেন। আমাদের যত রকমের সিপিটি এর প্রশ্নগুলো তৈরি হয় হলো ব্লুমস ট্যাক্সোনমির কি থেকে,
ব্লুমস ট্যাক্সোনমির হলো রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, দুই একটা প্রশ্ন অ্যাপ্লাই থেকে তৈরি হয়, যার কারণে একটা সহজ সহজ প্রশ্ন আসে। কিন্তু এমসিকিউ গুলো তৈরি হয় অ্যাপ্লাই এর উপরে, সাধারণত মুখস্থ করার মতো ছোট ছোট টপিক থেকে এমসিকিউ এবং ম্যাচিং আসে না। আর এই কারণেই আমাদের এত সমস্যা হয়। এই কারণে ম্যাচিং নিয়ে আমি গেম এবং এই গেমের প্রতি এত মানে আপনাদের সাথে চিল্লাচিল্লি রাগারাগি এই কারণে করি। এই যে দেখাই দিই আপনাদেরকে কারা কারা কম্পিটেন্ট হবে না, আমাকে জিজ্ঞাসা করেন, আমি এখন আপনাকে বলে দিতে পারবো শুধু রেজাল্ট দেখে। যাক, অনেকে লজ্জা পাওয়া যাবে, ওটা না দেখাই। কিন্তু আমার কথা হলো, আপনারা এমসিকিউ এ ভালো করতেছেন না ভাই, 5 বার দেন, 10 বার দেন। যেই জায়গাটা মানে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, সেটা আমাদের গ্রুপে জিজ্ঞাসা করেন, কেউ না কেউ তো বলবে নাকি। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার understand. না হয় তাহলে কি আমাদের হবে? এই হলো মূল ব্যাপার। আমরা অনেক কিছু কালেক্ট করে রাখতেছি, বাট আমরা পড়তেছি না, আমরা ওটাকে নিয়ে ঘাটতেছি না। এইটাই হলো আমাদের মূল সমস্যা। এই সমস্যার উপায় একটাই, প্রচুর পরিমাণে গেম খেলতে হবে। এই গেমের কোনো বিকল্প নাই, শোনেন। আচ্ছা, ডানিং ক্রুগার এফেক্টটা নিয়ে আমি ছোট্ট একটা কথা বলি, তার আগে একটা গল্প বলি। 1995 সালে, হ্যাঁ, আচ্ছা, ডানিং ক্রুগার এফেক্টটাকে একটু বুঝাই। ডানিং ক্রুগার এফেক্ট আপনাদেরকে বোঝাই লাগবে, এটা খুবই মজার জিনিস। আচ্ছা, এইটাকে আমরা একটু বুঝি। ডানিং ক্রুগার এফেক্ট। আচ্ছা, ডানিং ক্রুগার এফেক্টের আগে আপনাদেরকে একটা ছোট্ট একটা গল্প শোনাই। সেটা হলো 1995 সালে একজন ব্যাংক ডাকাতি করতে গেছে। ব্যাংক ডাকাতি করে সে আবার টাকা পয়সা লুট টুট করে সে আবার মানে সিসি ক্যামেরা একটা হাসি দিছে, হাসি টাসি দিয়ে তারপরে সে ব্যাংক ডাকাতি করে বেরোছে। এখন বের হওয়ার পরে কিছুক্ষণ পরে পুলিশ তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে সে খুব অবাক। এখন তাকে জিজ্ঞাসা করছে, তুই এত অবাক কেন? সে বলতেছে যে আমি কিভাবে ধরা পড়লাম, আমি তো ধরা পড়ার কথা না। ধরা পড়ার কথা না কেন? কারণ সে করছে কি, সে গোটা শরীরে লেবুর জুস গায়ের মধ্যে মাখিয়ে নিয়ে আসছে। কেন? কারণ সে জানে যে কোনো কাগজের মধ্যে যদি লেবু দিয়ে লেখা হয় তাহলে সেই জিনিসটা দেখা যায় না, পরবর্তীতে ওখানে যখনকার তাপ প্রয়োগ করা হয় তখন সেই জিনিসটা কালো লেখা ধারণ করে। তো তার একটা ধারণা জন্মাইছিল যে কোনো ব্যক্তি যদি গায়ের মধ্যে লেবু মাখে তাকে দেখতে পাওয়া যাবে না। এইটাকে, আচ্ছা, এখন ও যখনকার ধরা খাইলো তখন দুজন সাইকোলজিস্ট, একজনের নাম ডানিং, একজনের নাম ক্রুগার, উনি তখনকার গভর্নমেন্টের কাছে একটা আপিল করলেন যে আমি এই লোকটাকে নিয়ে আমরা একটু গবেষণা করতে চাই, যে মানুষ আহাম্মক হইতে পারে, কিন্তু এই লেভেলের আহাম্মক কিভাবে হইতে পারে। হ্যাঁ, এইটা নিয়ে তো তাদেরকে রিসার্চ করতে দেওয়া হয়। তো 96 থেকে তারা গবেষণা শুরু করার পরে তারা যে রেজাল্টটা পাবলিশ করে সেইটা আপনি ইন্টারনেটে পাবেন, ডানিং ক্রুগার এফেক্ট নিয়ে। তারা একটা ম্যাট্রিক্স তৈরি করে, সেটা হলো একটা কনফিডেন্স এবং উইজডম, এই দুটার উপরে একটা ক্রুগার এফেক্ট। সেটা কি, একটা মানুষের যখন মানে কনফিডেন্স সব থেকে হাই থাকে কখন জানেন? যখনকার সে কিছুই জানে না বা সব থেকে কম জানে। এরপরে যখনকার সে কিছু একটা জানে, উইজডম যত সে জানে তত তার এই কনফিডেন্স লেভেলটা ধপ করে পড়ে যায়। তারপরে আস্তে 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 যখনকার সে পড়াশোনা করে এটা করে, তারপর সে আস্তে আস্তে বাড়তে থাকে। অনেকে মাত্র 1 মাস পরে, 1.5 মাস পরে অল্প একটু প্র্যাকটিস করেই অ্যাসেসমেন্টে বসে যায়। আমার হিসাবে একটা মানুষের ন্যূনতম 2 থেকে 3 মাস ভালো মতো পড়ে, ভালো মতো পড়াশোনা করে তারপরে অ্যাসেসমেন্টে বসা উচিত। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে অ্যাসেসমেন্টে একবারে কম্পিটেন্ট হওয়ার উপায় কি, আমি আপনাকে গ্যারান্টি দিতেছি, আমি আপনাকে দুটা জিনিস বলবো, আপনি 100% একবারে কম্পিটেন্ট হবেন। একবার, প্রথম হলো 3 মাসের আগে অ্যাসেসমেন্ট দিবেন না, 3 মাস একদম পাগলের মতো পড়াশোনা করবেন। আর দ্বিতীয় কি, অ্যাসেসমেন্টে বসার আগে 2 বার যেখানে লেভেল 4 অ্যাসেসমেন্ট হচ্ছে সেখানে গিয়ে বসে থাকবেন। আপনি দেখবেন কি হয় ওখানে। আপনি যখন দেখবেন যে ওদের পরিস্থিতি কি, ওদের কি ভয়াবহতা, এবং ওদের আফসোস গুলো যখনকার শুনবেন, ইস এটা যদি আমি একটু দেখতাম, ইস এটা যদি আমি একটু করে আসতাম, ইউফ আর
একটু, আমি যদি এই জিনিসটাকে একটু মাথা ঘামাইতাম, এগুলো লিখে নোট করবেন, নোট করে লিখে নিয়ে চলে আসবেন। 3 মাসের আগে অ্যাসেসমেন্টে বসবেন না, অ্যাসেসমেন্টে বসার আগে 2 দিন 2টা অ্যাসেসমেন্ট সেন্টারে যায় দেখবেন খালি কি হইতেছে। এই এতটুকু যদি করেন আপনারা প্রথমবারই কম্পিটেন্ট হয়ে যাবেন, গ্যারান্টি দিলাম আপনাদেরকে। কারণ মানুষ কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তো আমরা দেখে শিখবো, আমরা মানুষের দুর্দশা, বিপদ আপদ এটা যখনকার দেখবো, আমরা তখনকার ঠিক মতো বুঝতে পারবো, তখন আমরা এই ডানিং ক্রুগার এফেক্টে পড়বো না। আমরা যখনকার যে কিছুই জানি না তখনকার যা বসে পড়ি, একবার অ্যাসেসমেন্টে নট ইট হওয়ার পরে আমাদের কনফিডেন্স লেভেলটা দুম করে এখানে পড়ে যায়। হায় হায় আমি কি করলাম। এরপর আমার দেখা অনেকগুলো স্টুডেন্ট অ্যাসেসমেন্টই বসে না ভয়। ভাই, এই অ্যাসেসমেন্টটা এরপর আমরা এইখান থেকে যখন আমরা আবার নতুন করে পড়াশোনা শুরু করি, এই আমরা ভালো পজিশনে চলে যাই। তো আমরা যদি আগে থেকে একটু সতর্ক হয়ে সতর্কতামূলক পড়াশোনা করি, আমাদের কোনো সমস্যা হবে না। অ্যান্ড এই দানিং ক্রুগার এফেক্টের এই যে কনফিডেন্ট লেভেল, ফেক কনফিডেন্ট লেভেল, এইটা কিভাবে আমার স্টুডেন্টের মধ্যে আমি তৈরি হইতে দিই না, সেটা হলো এইভাবে। আমি তাদেরকে পরীক্ষা, এই যে এমসিকিউ, কোনো কাহিনী নেই, দেখলেই বলে দিতে পারবো যে কার অবস্থা কি, দেখলেই বলে দিতে পারবো কার অবস্থা কি, কার কতগুলো অবস্থা খারাপ। এই যে, আচ্ছা, এখন আমাদের এখান থেকে উপায় কি? উপায় হলো আমাদেরকে আরো বেশি আরো বেশি আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আরো বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের এটা ভালো হবে। মানে এক একটা এমসিকিউ 64টা, 65টা, 60টা। এবং আমি এরপরে যেটা তৈরি করতেছি সেটা দেখলে তো, এই যে আমি এবার আরো আরো এমসিকিউ তৈরি করতেছি, আরো 12টা। সেটা কি? আপনাদের এই যে বিটিভির বই থেকে। কারণ আপনাদেরকে আমি অনেকগুলো দেখাইছি অলরেডি, যে অনেক এমসিকিউ বিটিভির বই থেকে আসতেছে, অনেক রিটেন প্রশ্ন ছোটখাটো বিটিভির বই থেকে আসতেছে। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিছি, এখন আর ওটাকে নিয়ে আর বলার কোনো কিছু নাই। তো এইভাবে আমরা যখন এই পরীক্ষাগুলো বেশি করে দিব, তখন আমাদের মধ্যে এইরকম কোনো কনফিডেন্ট তৈরি হবে না, ফেক কনফিডেন্ট, যাতে আমরা দম করে যা পরীক্ষা বসি। আমরা যখনকার নিজেদেরকে পরীক্ষা বসার আগে যখন আপনাকে আমি এইভাবে মনটা খারাপ করে দিব, আহত করে দিব, লজ্জা দিব, যে এই যে দেখেন স্যার, এই যে আপনার অবস্থা, এই যে নিজের দেখেন, নিজের অবস্থা নিজেই দেখেন, নাম দেখলেই বুঝতে পারবেন। তো তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার সিচুয়েশন কি। এত এই সিচুয়েশনে রেডি থাকুন, আপনি নিশ্চিত যে নট ইয়েট হবেন, একদম নিশ্চিত। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিব, আপনি পরীক্ষায় বসলেন, আমি গ্যারান্টি দিয়ে দিব আপনি যে নট ইয়েট হবেন। কারণ অর্ধেকের বেশি এমসিকিউ আপনার হয় না, আপনি কি ঘোড়ার ডিম পাস করবেন, প্রশ্নই আসে না। ওকে। আর আরো একটা জিনিস যেটা রেডি করতেছি সেটা হলো যে ওই যে ইয়াটা, ওটা আমি আপনাদেরকে একটু পরেই দিয়ে দিব। আহ, এইটা আমি, আপনারা যারা, আচ্ছা আপনারা তো বিভিন্ন গ্রুপ থেকে আছেন, নির্দিষ্ট কোন গ্রুপ থেকে স্টুডেন্টরা জয়েন করছেন এটা জানতে পারলে আমি ওই নির্দিষ্ট গ্রুপে হয়তো এমসিকিউ গুলো দিয়ে দিতাম। তাতে আপনারাও যদি এরকম পরীক্ষা দিতেন, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে সমস্যাটা কোথায়। যেমন আপনাদেরকে আমি একটা এমসিকিউ দিতে পারি, আপনারা, আচ্ছা আমি আপনাদের একটা এমসিকিউ দিই, যে এমসিকিউটা মাত্র একটা পৃষ্ঠা থেকে তৈরি করা, যেই এমসিকিউটা মাত্র একটা পৃষ্ঠা থেকে তৈরি করা। ডাইমেনশন অফ কম্পিটেন্সি, টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট, এই একটা জায়গা থেকে 60টা এমসিকিউ তৈরি করা। তো আপনাদেরকে আমি কি করব, ওই যে আমি আপনাদের গ্রুপগুলোতে এটা দিয়ে দিই, পরীক্ষাটা একবার দেন, দেওয়ার পরে দেখেন আপনার কনফিডেন্স লেভেল কোন জায়গায় চলে যায়। ঠিক আছে, তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা আপনি কি আদৌ, যখন আপনি করতে পারবেন না তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা, তাহলে আপনাদেরকে কতখানি পড়াশোনা করে, কতখানি প্র্যাকটিস করে তারপরে মাঠে নামা উচিত। সেজন্য বলতেছি 2 থেকে 3 মাস পড়াশোনা করে ঠান্ডা মাথায় নামুন। আপনাদেরকে আমি 2 থেকে 3 মাসই আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। এই ছিল আমার আজকের মূল, একদম মূল বিষয়বস্তুগুলো, যে যে আমাদের প্রবলেমগুলো কি হচ্ছে। আমরা কালেক্টর ফ্যালাসির মধ্যে পড়ে আছি, আমরা করতেছি অ্যাকশন ফ্যাকিং, আমাদের দরকার ডিপ ওয়ার্ক, আর আমাদের মাথার মধ্যে চলতেছে ইনফরমেশন ওভারলোড। এখন আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনারা করেন, তারপরে আমরা সামনে আগাবো। কি প্রশ্ন আছে আপনাদেরকে এখন বলো।
কেন স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি 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 জি, অবশ্যই বলেন। আমাদের স্যার যখন অ্যাসেসমেন্ট নিবে তখন তো স্যার হুম, আমাদের একটা ডেমনস্ট্রেশন হবে, হুম, তো স্যার তখন তো আমাদের অ্যাসেসর পার্টটা কিংবা ট্রেনার পার্টটা তো আমাদের করে দেখাইতে হবে। স্যার জি। আমরা ওই প্র্যাকটিস গুলো স্যার কোন জায়গায় করতে পারি স্যার? সেটার জন্য আপনাদেরকে আমি এক হলো ভিডিও দিয়ে দিব, দ্বিতীয়ত শিট দিয়ে দিব, যেটা দেখে দেখে আপনারা করবেন। আর আগে ওটা রিটেন ক্লাসটা হবে, থিওরি ক্লাসটা হবে। থিওরি ক্লাসটা হওয়ার পরে আপনারা একটু প্র্যাকটিস তো করবেনই, দেখা যাবে যে আপনাদেরকে ওই জিনিসটা করব, জিজ্ঞাসা করব। আর আপনারা যারা ঢাকার অ্যাসেসমেন্টে বসবেন তাদের তো ঢাকাতে ন্যূনতম 3 থেকে 4 দিন আপনাদের এই ক্লাসগুলো করানো হবে। যারা স্যার রংপুরে আসবে রংধনু তাদের রংপুর করানো হবে। যাতে আমি স্যার তো ঢাকা বলে দিচ্ছি, জি, চিটাগাং ছাড়া আমার যে কোনো জায়গা থেকে আসেন কোনো সমস্যা নেই। স্যার ঢাকাতে স্যার রংধনু একাডেমিতে কি স্যার আগে 3-4 দিন কি আমাদেরকে প্র্যাকটিস না না না, করাবে আমি রংধনুতে অ্যাসেসমেন্ট? বসাবো না, YESDIA বসাবো। আচ্ছা স্যার ওইখানে কি স্যার আমাদেরকে আগে প্র্যাকটিস করাবে এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই মানে অবশ্যই অবশ্যই। আরপিএল এর মতো নাকি স্যার? আরপিএল এর মতোই আপনাদের এভিডেন্স গুলো দেখা হবে, চেক দিতে হবে তো, আপনাদের এভিডেন্স গুলো তো চোখ মানে চেক করা হবে। আমি আচ্ছা বুঝতে পারছি। স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনার সাজেশন অনুযায়ী পড়ে হুম, আমি তো আমার জাস্ট রিটেনটা লাগবে আর কি, আগামী মাসে কি আমি পড়তে পারবো লাস্টের দিকে? এটাই আমার সাজেশন স্যার, আমাকে একটু এটা দিন। আচ্ছা, আপনি আমার অ্যাক্টিভ গ্রুপে আছেন তো, তাই না? স্যার জি স্যার, আমি তো ওই যে কুইজ গুলো খেলতেছি মোটামুটি, আপনি হয়তো দেখছেন, আমি জানি হ্যাঁ না হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ, এইটা আপনার হ্যাঁ। পার্সেন্টেজ কত করে আসতেছে ম্যাডাম, এটা আমাকে বলেন। আম- আমি তো স্যার, আপনি একটু দেখে বলেন না, আপনি একটু কাইন্ডলি আমারটা একটু আচ্ছা, চেক করে দেন। আপনি আপনি ম্যাডাম, আপনাকে সিম্পলি বলে দিই, জি আপনি আমাকে 15 দিন সময় দেন, আমি 15টা দিন আপনাকে একটু দেখি, একটু নার্সিং করি, আচ্ছা আমি ঠিক আরো আছে। অনেক ডিপ জিনিসপত্র নিয়ে আসতেছি তো। হ্যাঁ জি আমি, স্যার জি হ্যাঁ আমি যেমন এবারে পড়াশোনার সিস্টেমটাই হবে কি, আমি আপনাকে 64টা থেকে শুরু করে আপনাদেরকে তো প্রশ্ন দিয়ে দিছি আমি, জি জি এটার বাইরে আসবেন এটুকু নিশ্চিত থাকেন। জি ঠিক আছে, জি আচ্ছা, জি স্যার এখন আমি কি করব, এগুলাকে আমি আবার মাস্টার টপিক অনুযায়ী ভাগ করতেছি। এরপর জি। আমি কি করব, মাস্টার টপিক অনুযায়ী আমি আপনার চেক করব যে কি বলে আপনি কতটুকু ক্লিয়ার, আচ্ছা একদম ঠিক আছে। ডাইরেক্ট ক্লাসে ধরবো, আচ্ছা রিপিট ঠিক একটা আছে। পরীক্ষা নিব। আর আচ্ছা আপনার এমসিকিউ নিয়ে আপনার সাথে আমি এক্সট্রা দরকারে বসবো যে ম্যাডাম, এই যে দেখেন এই অবস্থা, কি মনে করেন আপনি? আচ্ছা স্যার। যখনই আমি দেখবো 70 থেকে 80% আপনার রেজাল্ট আসতেছে, আমি আপনাকে বলবো প্লিজ বসে যান। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, যে বলবে যে আমি পরীক্ষায় বসবো তার জন্য আমি বিরিয়ানি রেডি। হ্যাঁ, স্যার আমার দুইটা কোশ্চেন ছিল। জি বলেন। প্রথম কোশ্চেন হলো যে সিবিটি আমি যদি অ্যাসেসমেন্টে বসতে চাই কি কি কাগজপত্র লাগবে, আর সেকেন্ড কথা হলো যে আমার স্কিল লেভেল 3 কমপ্লিট করা ডিজিটাল মার্কেটিং এ, জি, সো আমি এখন বসতে বসতে পারবো কিনা? আচ্ছা, আপনি আপনার সিবিটিএনএ যদি আপনাদের মধ্যে কোনো ব্যক্তি করতে চায় এবং তার যদি স্কিল লেভেল করা থাকে এবং সিবিটিএ নিয়ে এখনো পর্যন্ত কোনো ধারণা না থাকে, আর সে যদি কোনো জায়গায় ট্রেনার হিসেবেও চাকরি না করে থাকে, তাহলে আমি তাকে বলবো দয়া করে ভাই দ্বিতীয়বার চিন্তা করবেন। এটা আপনি সিবিটিএনএ লেভেল 4 কেন করবেন? আপনি কি আগামী 2 থেকে 3 বছর পরে নিজেকে একজন ট্রেনার হিসেবে দেখতে চান? আচ্ছা, আপনি বললেন, আপনার উত্তর হলো হ্যাঁ, আমি চাই, আমার স্বপ্ন, আমি এই এই লাইনেই আগাবো, আলহামদুলিল্লাহ। তখন আমি আপনাকে বলবো 3টা মাস 90টা দিন কোনো রকম কাজ রাখতে পারবেন না, কোনো প্যারা রাখতে পারবেন না। এখন আপনি সিবিটিএ যে কোনো একজনের কাছে ভর্তি হন, ভর্তি হয়ে যে সিস্টেমে আপনাদেরকে বললাম সেই সিস্টেমে পড়াশোনা শুরু করেন। মাথার মধ্যে কোনো রকম কালেক্টর ফ্যালাসি রাখবেন না, কোনো রকম অ্যাকশন ফ্যাকিং রাখবেন না, 100% ডিপ ওয়ার্ক শিখে কাজ করবেন। ঠিক আছে, আমি ডিপ ওয়ার্ক নিয়ে আমার ক্লাস আছে, আপনারা চাইলে আমি ইউটিউব ভিডিও দিয়ে দিতে পারি, ওটা দেখলেই হয়ে যাবে। আর ইনফরমেশন ওভারলোড যেন আপনাদের মধ্যে না হয়, এইভাবে যদি আপনি নিজেকে রেডি করতে পারেন তবে আপনাকে সময় দিতে হবে। আর আপনি যদি বলেন যে না স্যার, আমার তো এর মধ্যে অনেকগুলো কাজ আছে, আমি তো এই আমার সামনের মাসে পরীক্ষা, আমার এই মাসে ওটা, আমি বলবো প্লিজ এখন করিয়েন না, একটু পরে করেন। আচ্ছা, কি কি কাগজপত্র লাগবে? কিচ্ছু লাগে না, আপনার স্কিলের সার্টিফিকেটটা লাগবে 1 নাম্বার, আর দ্বিতীয়ত লাগবে হলো
আপনার ইয়েটা ভোটার আইডি কার্ডের ইয়ে লাগে, এই একদম এমন কোনো কাগজ যে লাগবে এরকম কিছুই না, ঠিক জি আছে? স্যার, আমি ট্রেনিং মানে এক জায়গায় প্রশিক্ষক হিসাবে আছি আর কি, এই যে সেম কাজে ডিজিটাল মার্কেটিং এর। আচ্ছা, সো তাহলে ওইখানে আপনার জন্য 2 মাসের ট্রেনিং বা 2 মাস প্র্যাকটিস ইজ মোর দেন এনাফ আপনার অ্যাসেসমেন্টে বসার জন্য। কিন্তু কম্পিটেন্ট হইতে আমার কাছে মনে হয় যে 3টা মাস লাগে, যাইতেই পারে। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। স্যার সার্টিফিকেটটা কি হার্ড কপি লাগবে? আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। সার্টিফিকেটের কোনো হার্ড কপি লাগে না, সবই সফট কপি। ইভেন আপনার, আচ্ছা ইয়াসিন, এমডি ইয়াসিনকে এরকম করে দাগাচ্ছেন কেন আপনি? থামেন, আপনাকে গ্রুপ থেকে বেরিয়ে করে দিই। মানে জুম যদি এতটুকু চালাইতে না পারেন তাহলে তো জুমে জয়েন করা উচিত না আপনার, তাই না? স্যার আমাকে অ্যাক্টিভ গ্রুপে জয়েন করে দিন স্যার। কাকে অ্যাক্টিভ গ্রুপে জয়েন করে দিব? স্যার আমাকে স্যার। আপনি কে? স্যার আমি সানু মোহাম্মদ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি তো, হ্যাঁ আমি আজকেই আপনাকে গ্রুপে জয়েন করে দিচ্ছি, এখনই দিচ্ছি। তাহলে আপনাকে আমি করে দিতাম, আমি আজকে তো গ্রুপটা ক্লিয়ার করবো, তো যার জি জন্য স্যার। আর কি ইয়ে করিনি। আপনাকে আমি দিব কারণ আমি আশাবাদী আপনি সামনে পরীক্ষায় বসবেন। জি স্যার। তবে একটা জিনিস শানু স্যার, জি স্যার। যে আপনাকে অ্যাক্টিভ গ্রুপে ঢোকার পর থেকে আপনার সাথে সম্পর্ক আমার খারাপের দিকে যাবে, এতে সমস্যা নাই স্যার। আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ সমস্যা নেই ওখানে খুব আর খারাপ আমার ব্যবহার জন্য করে। কিছু সমস্যা। হ্যাঁ, জি, মিষ্টি খেলে স্যার ডায়াবেটিস হয় স্যার, এই জন্য ঠিকঠাক খাবারটা ভালো। ওইখানে খুব ব্যবহার খারাপ চলে, রাগারাগি চলে। স্যার, জি জি, বলেন। আমার জন্য কিছু পরামর্শ দিয়েন স্যার। এলাই স্যার, আপনি 20 তারিখ টপিক ওয়াইজ স্টাডি হবে এখন। যদি অনুমতি দেন, জি বলেন স্যার। যদি অনুমতি দেন তাহলে 20 তারিখে বসতে চাই। না স্যার, আপনাকে অনুমতি দিতে পারলাম না, আরো কয়েকটা দিন। ওকে স্যার, ঠিক আছে। আপনি আপনি আজ থেকে 20 দিনের মধ্যে কোনো জায়গায় বসতে পারবেন না, 20টা দিন আমাকে সময় দেন, 20টা দিন। ওকে, আমি ঠিক আপনাকে আছে। 12টা বই আবার নতুন করে পড়াবো, আমাকে এতটুকু সময় দেন। হ্যাঁ, জি ঠিক আছে, আমি জি আপনার প্রতিটা প্রোগ্রেস নিয়ে স্যার আমি বসবো। আমার যে স্টুডেন্ট পরীক্ষায় বসবে তার প্রতিটা দিনের প্রোগ্রেস নিয়ে আমি বসবো, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। আমি বললাম না স্যার, খালি আমার কোনো স্টুডেন্ট যদি কয় যে আমি পরীক্ষা দিতে চাই, ওকে আমি একে কোলে তুলবো, বাবা তুই আগে আমার কোলে আয় ভাই। হ্যাঁ হ্যাঁ বাবা, কি জন্য কইছিলি? ব্যাপারটা ওরকম, যে আপনি যদি বাসায় গিয়ে দেখেন আপনার বাচ্চা পরীক্ষা পড়তে বসছে, সেই ভালো লাগে না? তো ঠিক সেরকম আর কি। স্যার আমি তো এই আমি মাসের কিছু শেষে বলতে বসতে চাচ্ছিলাম স্যার। চাচ্ছি, তো কিভাবে কি প্রস্তুতি নেব একটু সংক্ষেপে বলতেন। আপনি তো আমার কোলে আসে বসতেছেন। আপনি আপনি আমার এখানে আসার, আপনি ধরেন যে ডাক্তার দেখাইতে আসতেছেন খানসামাতে না, আচ্ছা, আসেন, হ্যাঁ হ্যাঁ, আসার পরে আমাদের এখানে সাথে মাত্র 4টা দিন বা 3টা দিন থাকবেন। হ্যাঁ, আচ্ছা শনিবার আপনাকে আমি বিদায় দিয়ে দিব সালাম দিয়ে, শনিবারই আপনাকে বলে দিব যে আপনার কি অবস্থা। জি এই স্যার, 3টা দিন আপনার মানে এমআরআই রিপোর্ট, এক্স-রে রিপোর্ট সবকিছু করা হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম। আর নেটওয়ার্কের মেবি সমস্যা, আপনি চাইলে একটু লিখে দিতে পারেন, একটু লিখে দিতে পারেন। স্যার আমি বলে দিলাম রাজনীতি স্যার। জি জি জি, বলেন বলেন প্লিজ। স্যার আমাকে 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 কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, জি জি আমি বলেন। গালিব হাসান বলছিলাম জি রাজবাড়ী থেকে। তো জি আমি ওই লিগের ট্রেনার হিসেবে অ্যাসেট প্রজেক্টে ছিলাম। আচ্ছা তো আমি সিবিটি লেভেল 4টা করতে যাচ্ছি স্যার। আচ্ছা, অনেক আগে বাসু স্যারের সাথে কথা হয়েছিল। তো হুম আমি এটার উপরে মানে চাচ্ছি, কিন্তু আমি আসলে কোনো কিছুই বুঝি না। ওই 12টা সিবিএল এর উপরে কোনো ধারণা নাই স্যার। হুম। স্যার 12টা সিবিএলএম এর উপর ধারণা পাওয়ার জন্য আমরা জি স্যার। কয়েকটা ধাপে কাজ করি, এই যে দেখাই আপনাকে। হ্যাঁ, বা একটা স্টুডেন্ট কখনো কোনোদিন একবারে বুঝবে না। ওই যে একটা ট্রেনার একটা ক্লাস নিল, সালাম কালাম দিয়ে চলে গেল, ওই ঘোড়া টিমের পড়াশোনা আমার এখানে চলে না। আমার এখানকার পড়াশোনার সিস্টেম হলো আপনাকে একটা এইরকম একটা এই যে দেখে আপনাকে প্রথম দিনে আপনাকে এরকম প্রেজেন্টেশনে সিভিল 1টা আপনাকে এরকম একটা প্রেজেন্টেশন দিয়ে পড়ানো হবে। আচ্ছা, এই প্রেজেন্টেশনে 100% বাংলায় আপনাকে বোঝানো হবে
একদম সবকিছু একদম ডিটেল, ঠিক আছে? এই জি স্যার। কোয়ালিটির একটা, এবং এটা ক্লাস শেষে আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপর আপনাকে কি করা হবে, তারপরে ওই রিলেটেড আপনাকে একটা এমসিকিউ দিয়ে দেওয়া হবে, সেটা লেভেলে পরীক্ষা দিবেন। এই যে পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে একটু দেখাই দিই, ক্লিয়ারলি ধারণা পাবেন। সিপিএলএম 1 যেহেতু আমি আপনাকে ক্লাস নিলাম, সিপিএলএম 1 এর উপর একটা এমসিকিউ, সেটা হলো এইরকম, সিএসসিবিসি টাস্ক অ্যানালাইসিস, এটার উপর 65টা এমসিকিউ। এই দেখেন এমসিকিউ গুলা কেমন। হোয়াট আর দ্য ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স কল্ড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড? কিভাবে? এইটা কিন্তু একটা সংজ্ঞা। এই এমসিকিউটা আপনি বুঝলেনও, আপনার সংজ্ঞা মুখস্থ হয়ে গেল। আচ্ছা, এখানে আমার একটা বক্তব্য হলো, আমি তো একটা মানুষ, তাই না? এখন আমি যে জি স্যার। 100% আপনাকে যে শিখাইতে পারবো, এই বিশ্বাস আমি নিজেও পাই না। যে আমি দেখা গেল যে কোনো একটা ওয়ার্ড, কোনো একটা শব্দ বা কোনো একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই এমসিকিউটা দেওয়ার সময় আপনি যখন ভুল উত্তর যদি দেন, তাহলে এরকম একটা বাংলায় অ্যান্সার পাবেন, এরকম 65টা জিনিস আপনি পাবেন। এই যে এইটা, এই যে দেখেন, এটারও দেখা গেল ভুল করলেন, হুইচ কম্পোনেন্ট প্রোভাইড অ্যান অ্যাপ্রক্সিমেট টাইমলাইন টু কমপ্লিট এ ইউনিট, নমিনাল আওয়ার। দেখেন নমিনাল আওয়ারের সংজ্ঞা আপনার মুখস্থ হয়ে গেল। বুঝেন নাই, ভুল হয়েছে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন সংজ্ঞা, এই যে। এখন আমি আপনাকে ক্লাস নিছি, আমি আপনাকে প্রেজেন্টেশন দিছি, আপনার কাছে সিবিএলএম আছে, এরকম একটা এমসিকিউ খেলে আপনি এখানেও কিছু শিখতে পারলেন। তাহলে এটাকেই তো আমরা 360 ডিগ্রি মানে স্টাডি সিস্টেম বলতে পারি, তাই না? জি স্যার। আরও আছে, শুধু এটাই না, শুধু সিবিএলএম 1-এর উপরে আপনার সিবিএলএম পড়তে দেখা গেল আপনার ভেজাল লাগতেছে। এই দেখেন 1 নম্বর সিবিএলএম, এটা টোটালটা বাংলা করা আছে, এই যে বাংলা। ক্লাস শেষ করে এই লিঙ্কটা আবার দিয়ে দেওয়া হয়, আপনি এটা মুখস্থ করেন, পড়েন, যা মন চায় তাই করেন। একদম ছোট ক্লাস 8-এর বাচ্চাও যাতে শিখতে পারে। যে দেখেন, বিং এবল টু ডু দ্য জব, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডন, এই প্রতিটা লাইন এখানে সুন্দর করে বাংলা করা আছে। আপনি যে সিবিএলএমটা পড়বেন না, সেই সিবিএলএম এর প্রতিটা লাইন এই যে দেখেন বাংলায় লেখা আছে, বাংলা করা হয়েছে। তারপর ওটাকে আবার বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে। আবার দেখেন বিয়ে বাড়ির বাবুর্চির সাথে উদাহরণ দিয়ে এটাকে বোঝানো হয়েছে, চাওয়ালার চা দোকানদারের সাথে বোঝানো হয়েছে। তারপরে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড নিয়ে একটা বিশাল একটা গবেষণা আছে। আপনার এই প্রশ্নটার জন্য আমার একটা উপকার হইলো, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখন আমি এই জিনিসটাকে ক্লিয়ারলি বলতে পারবো। এই যে দেখেন, আমি কি ক্লাসের বা আজকের সেশনের শুরুতেই বলছিলাম যে একটা স্টুডেন্টের 360 ঘন্টা লাগবে, জি এটাকে আমি স্যার। বলছি? জি আচ্ছা, স্যার। আপনি ব্যাখ্যা তো দেয়নি, তাই না? না স্যার। আচ্ছা, এখন এই ব্যাখ্যাটা শোনেন। একটা মানুষ, সে যে কোনো একটা বিষয় নিয়ে যখনকার শেখে, তখন ওই শিক্ষার্থীর 60 থেকে 80 ঘন্টা সময় লাগে বোঝার জন্য। এটাকে বলে তার কগনিটিভ ফেজ। এই সময় ছোট বাচ্চাদেরও ভুল হয়, তাকে যখনকার ABCD বলবেন, তা ও উল্টাপাল্টা বলবে, ঠিক আছে? একটা জায়গাকে বললেন যে আহ, একটা জিনিস ও বলবে, বাচ্চারা কিন্তু দেখবেন ভুল বলিয়া একটু হাসে, ও বলতে পারে না, কারণ এটা ওর কগনিটিভ ফেজের মধ্যে থাকে। 60 থেকে 80 ঘন্টা তার শুধু বুঝতেই লাগে। যার কারণে ওই যে অনেকের বলে কিন্তু, স্যার কি যে বুঝালেন স্যার, আমার সব না মাথার উপর দিয়ে গেল। এইটাই হলো সেই 60 থেকে 80 ঘন্টা। এই 60 থেকে 80 ঘন্টা পার হওয়ার পরে আহ, সে চলে যাবে হলো অ্যাসোসিয়েটিভ ফেজে, অনুশীলনের ধাপে। এইখানে সে থাকে 200 থেকে 220 ঘন্টা। সেখানে সে বারবার প্র্যাকটিস করে ভুল করে, বারবার প্র্যাকটিস করে ভুল করে, বারবার প্র্যাকটিস করে ভুল করে। এরপরে আসে হলো অটোনোমাস ফেজ, এটা হলো স্বয়ংক্রিয় ধাপ। আপনি এখন যে সাইকেল চালান, সেই সাইকেল চালাতে কি আপনাকে একবারও চিন্তা করা লাগে? লাগে না কিন্তু। এই না স্যার। লাস্টের এই 60 ঘন্টায় এই কোনো ব্যক্তি এমন একটা জায়গায় পৌঁছায় যায় যে সে, তাকে আর কোনো কিছু দেখতে হয় না। এই যে আমাদের এখানকার যে যারা যারা কম্পিটেন্ট হয়েছে, তারা এখন বর্তমানে অটোনোমাস পর্যায়ে চলে গেছে। তারা এখন মানে ঘুমের ঘরে তাকে যদি জিজ্ঞাসা করা যায়, তারা এটা ধুমধাম বলে ফেলাবে। সত্য কথা, তাদেরকে যদি এখনই জিজ্ঞাসা করা হয় না, তারা এখন এই জিনিসটাকে বলবে, কারণ তারা অটোনোমাস পর্যায় পর্যন্ত চলে গেছে। কেন অটোনোমাস পর্যায় পর্যন্ত গেল তারা? কারণ তারা এই বিষয়টার উপরে 360 ঘন্টা বা 3 মাস সময় ব্যয় করছে। এখন যারা ওই 1 মাসের কোর্স করাইতেছে, তো 1 মাসে 2 ঘন্টা করে যদি আমি প্রতিদিন ক্লাস নিই, তাহলে 1 মাসে সর্বোচ্চ কত ঘন্টা হয়? 60 ঘন্টা।
তাহলে 60 ঘন্টায় তো আপনি বোঝার ধাপি পার করবেন না। তাহলে আমরা যারা 1 মাসের ভন্ডামি কোর্সটা করাই তাদেরকে আপনারা কি বলবেন? ভণ্ড। আপনি বুঝেন না, আমরা তো চরম ভণ্ড। নাহলে এই একটা সায়েন্স অনুযায়ী আমরা কিভাবে 1 মাসে কোর্স করাই এবং স্টুডেন্টকে কোর্সটা সম্পূর্ণ করি 12টা সিবিএলএম। 12টা সিবিএলএম, আপনি যদি একটা সিবিএলএম উল্টা পাল্টায় রেখে দিন তাহলে 12 দুগুণে 24 দিন চলে যায়। আর আমি আবার মাস শেষে আপনারা গাইলাইতেছি, আর মিয়া পড়াশোনা করেন না, আর আপনারা দিয়ে হবে না। কত বড় ফাইজলে, মানে আমরা ফাজিল একবার চিন্তা করছেন এই ট্রেনাররা আমরা। অথচ 60 থেকে 80 ঘন্টা তো আপনার মাথার উপর দিয়ে মাথা পর্যন্ত যাইতে লাগবে। আপনি কি ক্লিয়ার ব্যাপারটা সবাই এখানকার? এই জি সময়টুকু স্যার। লাগবে। এই কারণে আমি ন্যূনতম 2 থেকে 3 মাসের আগে আমি মানে রাজি না। দেখেন না, স্টুডেন্টকে আমি পরীক্ষায় বসতে দিই না, চুপ করে যায় পরীক্ষাতে। স্যার হুম। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম, স্যার যদি মানে আমরা ওই যে 1 মাসে শিখি, আসলে আমাদের নমনে আওয়ারের মধ্যে পড়ে না ওটা। কারণ নমনে আওয়ার হচ্ছে একটা স্টুডেন্ট যে সময়ের মধ্যে মানে একজন বা যে ব্যাচটা থাকবে, আমরা যে ব্যাচ ওয়াইজ আমরা গ্রুপ ওয়াইজ কাজ করি, সেই কাজের মধ্যে থাকলে একজনের 3 ঘন্টা লাগে, একজন 4 ঘন্টা লাগে। এই 3 আর 4 7, অর্থাৎ 7 অ্যাভারেজ করে 3.5 ঘন্টা, এটা হচ্ছে নমনে আওয়ার। হুম। এই তো স্যার, এই তো। তো আমরা যদি এই 1 মাসে কমপ্লিট করি ছিপে 12টা ছিল, আসলে আমরা তো তাহলে আমরা সিএসই ফলো করলাম না স্যার, আমার মনে না হয়। না তো, আমরা সিরিয়াস ফলো করি না তো, আমি তো বলতেছি আমরা বাটপা ক্লিয়ার কাটা জি আলোচনা। স্যার। হ্যাঁ। যার কারণে তো এই যে রিভিশনটাকে রাখতে হয়, যে প্রথম জি আমি স্যার। 12টা বই পড়াই দিলাম, ওই 12টা বই নিয়ে স্টুডেন্ট মাথার মধ্যে ঘুরবে খালি। এই যে আমার একটা স্টুডেন্ট আছে কোহিনুর নাম, এর মাথায় নাকি ঢোকে না, কইছে তো কেন ঢোকে না, আমার মনে হয় সে একটু ক্লিয়ার হয়ে গেছে। কারণ এটা ঢুকতেই তো এই 60 থেকে 80 ঘন্টা সময় লাগবে। তারপর এই যে যে স্টুডেন্ট গুলা আমার ব্যাচ 7 পার করলো, এখন এই যে নতুন করে আমি যে পড়ানো শুরু করব, আবার যে রিভিশন হবে, এখন তারা ক্লিয়ারলি ধারণা পাবে। এখন দেখবে আরে এই জিনিসটা তো আমি পড়ছি, আরে এই জিনিসটা তো আমি বুঝতে পারতেছি, ওয়াও। এই এখন সে একটা আনন্দ পাবে। আর এই 1টা মাস হয়তো অনেকেই চিন্তা করছে যে হায় রে, কোন জায়গায় টাকা যে ঢাললাম রে ভাই, কি যে করতেছি ঠিক আছে। তো এই আমাদের বারবার অনুশীলন করে এই প্র্যাকটিসটা করা লাগবে, নাহলে আমাদের এই জিনিসটা হবে না। আর দ্বিতীয়ত হলো পড়াশোনা, আমরা যার নোট যে ঘোড়ার ডিম ফলো করি না কেন, দিন শেষে আপনার একটা খাতা লাগবে, একটা কলম লাগবে। তারপরে আপনাকে যে প্রশ্নগুলো দেওয়া হবে সেই প্রশ্নগুলো খুঁজে 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 আপনাকে বের করতে হবে। সেটা আপনি সিভিলিয়াম থেকে বের করেন, অন্য কোনো স্যারের নোট থেকে বের করেন, আপনি যেভাবেই করেন, দিন শেষে আপনার একটা স্টাডি লাগবে। আপনার আপনার স্যার সারা বছর গবেষণা করে একটা নোট বানাই দিছে, ওটা ধুয়ে আপনি পানি খান, কোনো লাভ হবে না। ঠিক আছে। হ্যাঁ, আপনি মানে ওইটার আপনি পয়েন্টগুলো মুখস্থ করেন। আপনি, আপনার কাছে 10 জনের নোট আছে, এটা তো খারাপ না, সেটাকে আপনি কাজে লাগান। সেটাকে কাজে লাগানোর ওয়েটাই আমি আজকে দেখাইলাম, যে আপনার কাছে যদি 5-7 জন ট্রেনারের নোট থাকে, কোনো খারাপ কিছু না, কিন্তু সেটাকে নিয়ে একটা দিয়ে ফলো করে লাভ হবে না। আপনি একটা খাতার মধ্যে ওইখান থেকে জিনিসটাকে তুলে আনে বসান। আপনার দিন শেষে কাজ হলো, আমি আপনাকে যে মানে প্রশ্ন সিস্টেম বা যে ফলো করাইতেছি যে জিনিসটা, সেইটা নিয়ে আপনি আস্তে আস্তে আগান। তাহলে দেখবেন আস্তে 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 আপনার সকল প্রবলেম সলভ হয়ে গেছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আমার আপনাকে যে এই সিপিএলএমটা কি হার্ড কপি দেন না স্যার? সিবিএলএম এর, না 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 না, আমরা সিবিএলএম এর সফট কপি দিয়ে দিই, তারা ওটাকে প্রিন্ট করে। ঠিক আছে। তারপরে আরো আনুষঙ্গিক এই যে নোট, তারপরে আরো বহুত কিছু দেওয়া হয়, এগুলা তারা লিখে নেয়। বা এই যে মানে এই যে গুগল ডক আকারে দেওয়া হয়, এগুলা দেখে তারা। পুরো ও সিবিএলএমটাকে আচ্ছা বাংলা আচ্ছা। করে তাকে দিয়ে দেওয়া হয়, যাতে সে বাসায় পড়ে বসে 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 প্রতিটা লাইন পড়ে 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 ইয়ে করতে পারে। তার যদি মন চায় কোনো একটা নোট করলো, সে নোটগুলো করতে পারে। আচ্ছা, এই তাহলে স্যার বাংলায় দেওয়ার সফট কপি, আরেকটা, জি বল। স্যার সফট কপিটা আমরা প্রিন্ট করে নিতে পারবো স্যার, এই তো? হ্যাঁ, সফট কপি আপনারা প্রিন্ট করে নেবেন। এই ওই বাংলা ইংলিশ দুইটাই দিবেন স্যার? বাংলা আপনাকে ইংলিশটা দিব আর বাংলার লিঙ্কটা দিব, বাংলাটা এটা আপনাকে প্রিন্ট করার কোনো দরকার নাই। এইটা কি করবেন আচ্ছা জানেন আচ্ছা। স্যার, আপনার কাছে তো ইংলিশটা থাকবে তাই না, জি স্যার। আপনি এখানে ইংলিশটারই বাংলা এখানে লেখা আছে, আপনার যেটা প্রয়োজন মনে হবে সেটা আপনি নোট করবেন। এইটা যদি আপনি প্রিন্ট করেন তাহলে এটার রেজাল্ট হয়ে যাবে 0।
এটা যদি আপনি মুখস্থ করেন রেজাল্ট হয়ে যাবে 0। কিন্তু আপনি আপনার বোঝার জন্য যে নোট করবেন, সেই নোটে যখনকার এই শব্দগুলোকে কাজে লাগাবেন, তখন আপনি 100% রেজাল্ট পাবেন। স্যার আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আর আমি আপনাকে বুঝাই আর একটা জিনিস, এইটা যে নোটটা, স্যার এই নোট তো আমি আমার পড়াশোনার জন্য করছি স্যার, এটা তো আমার উপকার হবে। তাহলে আপনার উপকার আপনি কিভাবে করবেন? তাহলে আপনাকে এই নোটটা থেকে আপনার মতো করে নোট নিয়ে পড়তে হবে, এই তো। আর জি আরেকটা স্যার। ব্যাপার দেখেন, এখানকার প্রতিটা লাইন কিন্তু আপনার লাগবে না স্যার, আপনার হয়তো অল্প কিছু ধারণা নেওয়ার জন্য লাগবে। আর স্টুডেন্টদেরকে অবশ্যই এমন ভাবেই কমপ্লিট করতে হবে যে তারা যেন মানে জিনিসটা একটু বুঝতে পারে, তারা যেন মানে বাংলায় হলেও অ্যান্সারটা দিতে পারে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? ও অ্যান্সারটা স্যার বাংলা করলেও কি গ্রান্টেড হয়? হ্যাঁ, কিন্তু আছে স্যার, কিন্তু আছে, জি স্যার। কিন্তু আছে, কিন্তুটা আমি বুঝাই দিই এবারে। কিন্তু হলো আপনাকে ইংরাজি হলো প্রেফারেবল। আপনি যখনই ইংরাজি আপনি লিখবেন না, অ্যাসেসর আপনাকে মনে করবে আপনি একজন লো লিটারেসি নিউমারেসি, আপনার জ্ঞানের অভাব আছে। তা জি ওই স্যার। রকম হর্ন এফেক্টে পড়া যাবে না, ওই রকম হর্ন এফেক্টে পড়া যাবে না, ঠিক আছে? জি স্যার। স্যার জি আমার বলেন। কিছু প্রশ্ন ছিল। জি আসসালামু বলেন। আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার সালাম। এতক্ষণ আলোচনা থেকে বুঝলাম স্যার যে আমাদেরকে সিবিএলএম আমাদের 12টা থাকবে, সেটা হলো ইংলিশে থাকবে। হুম, বাংলা যেটা আপনি আমাদেরকে ডগ হিসাবে দিবেন সেটা আমরা বুঝার জন্য জি ব্যবহার করব। হ্যাঁ, কিন্তু পরীক্ষায় ইংলিশ দিলে ভালো, কিন্তু আমরা যদি ক্ষেত্র বিশেষে আটকে যাই কোনো জায়গায়, সেখানে আমরা বাংলা দিতে পারবো। জি 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 আচ্ছা স্যার, এখন স্যার এটা আমার ক্লিয়ার হলো স্যার। এখন স্যার হুম, আমি স্যার বেকিং এ স্যার লেভেল 3 কমপ্লিট করেছি। আর জি রিসেন্টলি স্যার আমি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপর স্যার লেভেল 4 দিয়েছি। আচ্ছা আর আমি স্যার এমনিতে তো স্যার আমার যেটা পেশা সেটাতে তো আমি ট্রেনিং দিচ্ছি, আমার ব্যক্তিগতভাবে আমার একটা নিজের ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখানে দিচ্ছি। আর টিবেট সেক্টরের একটা ইনস্টিটিউটে স্যার আমি 1 মাস ট্রেনিং দিয়েছিলাম, এখন আর দিচ্ছি না। হুম। কিন্তু স্যার আমি এক জায়গায়, আমি নাম বলবো না, এক জায়গায় স্যার আমি ভর্তি হয়েছিলাম সিবিএলএম করার জন্য। কিন্তু মানে ওইখানে ক্লাস করে আমার সিবিএলএম এর প্রতি স্যার আমার একটা ভয় ঢুকে গেছে, সেটার থেকে আমি বের হতে পারতেছি না, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আমাদেরকে কি স্যার সিবিএলএম 12টা লাইন বাই লাইন পুরোটা পড়ে মুখস্থ করতে হবে? এটা আমার আপনার এটা কাছে একটা কোনো প্রশ্ন। হিউম্যান বিং, এটা কোনো মনুষ্য জাত, তার পক্ষে সম্ভব না। আচ্ছা চলেন আমরা এটাকে সলভ করি, ঠিক আছে? আমাদের কি কেউ আছে? জি স্যার। আচ্ছা, আমি আমার স্টুডেন্টের মাধ্যমে একটু জানতে চাচ্ছি, আপনারা কেউ একজন এটার অ্যান্সারটা একটু দেন তো, একটু শুনি। আমাদের কি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জসিম স্যার বলেন। স্যার প্রথমত বলতে চাই 8 ব্যাচে যারা আছেন, প্রথমত সিবিএলএম নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। স্যার যেভাবে বুঝাই দিবেন, আপনি যদি সেই অনুযায়ী ক্লাস করেন, আপনারা যদি ক্লাস করেন, আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন। হ্যাঁ, তো আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নাই, এবং মেজর জিনিসগুলা স্যার এত সুন্দরভাবে বুঝাবে, এবং গেমটা আমাদের যে দেয়, গেমটা এত দারুণ যে আমি তো একদম নতুন ছিলাম 7 ব্যাচে, আমি শুধু গেমটা খেলতাম আর ক্লাসটা মনোযোগ দিয়ে করতাম, তো ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার দিতে পারতাম। হ্যাঁ, তো এই আর কি, সো ভয় পাওয়ার আসলে কিছু নাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি যদি মানে অন্যান্য ট্রেনারদের তো কোনো গেম টেম বলে কিছু নাই। আচ্ছা, সেই হিসাবে আমি গেমটা যদি বাদ দিতাম, এবং গেমটা বাদ দিয়ে আরো 10 গুণ ভালো মতো বুঝাইতাম, তাহলেও কি লাভ হইতো? কি বলেন আপনারা? পার্সোনালি আমি মনে করি না স্যার, বিকজ গেম বুঝানোটাই সব অত্যন্ত না, তাই না? ইফেক্টিভ একটা জিনিস। বুঝানোটাই সব না। গেম অত্যন্ত আসসালামু ইফেক্টিভ আলাইকুম একটা স্যার। জিনিস। ওয়ালাইকুম সালাম এলিনা ম্যাডাম, বলেন। স্যার আমরা যারা জব করি তাদের তো স্যার সিবিএলএম পড়া বা মানে সময় সুযোগ কম থাকে। জি আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা যে এই গেমটা দেই, এটাতে আমাদের মানে কি বলবো 60% ওভারকাম হয় স্যার আচ্ছা, আমাদের।
ওনাটা আচ্ছা, এখন আপনাদের কি সিভিলেন দেখে কি ভয় লাগে? খালি এতটুকু বলেন তো, যেটা আগে না লাগতো। স্যার, মোটামুটি ওই আমরা গেম খেলার কারণে আমাদের শর্ট সামারি হয়ে গেছে একটা সিবিএলএম সম্পর্কিত, মানে যে একদম সিভিএলএম এর কোণার মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন আছে না? এমন প্রশ্ন কোণা থেকে একদম মানে ওগুলো হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। গেমটা গেমটা গেম খেলার কারণে আমাদের পড়াটার একটা মনোযোগ আসে স্যার, যে এই জিনিসটা পারলাম না, তাহলে একটু সিবিএলএমটা দেখি। জি, হ্যাঁ, ওটাও একটা স্যার অনেক ইয়ে দেয়, আমাদেরকে সহযোগিতা করে। জি, জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, তবে মনে টেনশন করার মতো কিছু নাই। ঠিক আছে? স্যার জি। স্যার আমি কালকে ফোন করছিলাম, আপনার সাথে কথা বলছিলাম ওই যে 8 দিনের যে অফলাইন ক্লাসটা, হ্যাঁ। হুম, তো স্যার আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে আমি ফার্স্টলিতে প্রথম অবস্থায় তখন আমি রাজবাড়ী টিএসসি তে ছিলাম আর কি, টেকনিক্যাল ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ, হুম, 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 অ্যাসেট প্রজেক্টে। তো আমি রিজটাতে ওই যে আসের অধীনে আমি বসি, তো মানে 3 দিনের অফলাইনে আসি আর অনলাইন ক্লাস করি। অনলাইন ক্লাস অতটা বুঝি না, তখন সিএসটা সম্বন্ধে যাই না। তারপরে অফলাইন ক্লাস আসার পরে আমি এক অবস্থায় নিজেকে খুবই মনে করতেছি আমি কিছুই বুঝি না। তারপরে আমি নিজেকে পালানোর মতো বললাম কি স্যার ভালো লাগতে আমি চলে যাবো, পরে আসবো, কালকে আসবে, এই কথা বলে আমি আর অ্যাসেসমেন্টেই বসি নেই বা ওই আর অফলাইন ক্লাস করি নেই। এই যে একটা ভয় ছিল। তারপরে আমি ইমদাদুল হক বাচ্চু স্যার, মানে আমাদের যে স্যার সৈয়দ স্যার, ওনার অনেক আগে থেকে আমি ওনার সাথে একটু পরিচিত, নাম্বার ছিল বা ওই আমার ওনাদের হয়তো কোনো স্টুডেন্ট হবে, আহসান হাবিব, আচ্ছা, রাজবাড়ী টেকনিক্যালের কম্পিউটারের ট্রেনার ছিলেন। উনি আমাকে সাজেস্ট করে যে স্যার ইমদাদুল হক স্যারের সাথে ক্লাস করেন, এবং স্যারের সাথে কথা বলি একবার, কিন্তু আমার সময় সাপেক্ষে বসা হয় নাই। পরবর্তীতে আপনি চিনবেন হয়তো বা মেবি সে মুন্সিগঞ্জ বেরির ফয়সাল স্যার। আচ্ছা, ওনাকে আমি স্যার বললাম, উনি আমার টিচার, উনি আমাকে বললাম স্যার আমি তো আসলে সিবি মানে আমার ওয়েল্ডিং ওনার এখান থেকে লেভেল 2 কমপ্লিট করি বিটিবি। হুম, তখন বললাম স্যার আমি কোথায় করব, বলে দেখেন গালিব সাহেব আপনি কোথাও নাই করে হুম, আপনি ইমদাদুল হক বাচ্চু স্যার আছে গাই বান্ধব, ওনার সাথে কথা ওনার ইয়াতে করেন আপনি। তো আমি মেবি চিন্তা করতেছি আপনি ফোন দিব বা কথা বলবো, নাম্বার আছে আমার সাথে, আমার গ্রুপে অ্যাড আছি। আবার অ্যাসেট গ্রুপের সাথেও হয়তো বা স্যার একটা অ্যাড দিছিল অনেক আগে, সেখানে অনেক লেখালেখি করছিল, সেখানেও আমি তার প্রতিবাদ জানাইছিলাম। যাই হোক, তো কালকে আবার হঠাৎ গ্রুপে দেখি যে কোর্স করবে, সেই সুবাদে আমারও সৌভাগ্য যে আমি আবার লিঙ্কটা আসতে পারছি। আর আমার প্রশ্ন হলো যে যে 8 দিন অফ ক্লাস হবে, ওই অফডেতে আমি 8 দিনই আপনাদের একবারে সন্নিকটে থেকে, যদি গাইবান্ধা আমাকে যেতে হয় রাজবাড়ী থেকে, শুধু রাজবাড়ী থেকে যেতে হয়, আমি যেতে প্রস্তুত। এবং আমি ওই কোশ্চিনের প্যাটার্ন গুলো স্যার বোঝার জন্য, যে কোথায় থেকে কোশ্চিন হয়, কোশ্চিনটা কিভাবে হয়। ওই যে একটা ম্যাম বললো যে পুরা সিভিএলএম পড়তে হয় কেন, এই যে আমাদের একটা ভয় যে আসলে এত সিভিএলএম কি পড়বো সবই। এই জন্য কি স্যার আপনাদের সন্নিকটে থেকে আমি ওই অফলাইন গুলা করতে চাই, ঢাকায় না করি আপনাদের এখানে। আচ্ছা, মানে শোনেন, আমি আপনি যদি এরকম করতে চান, আপনি কিছুই না, আপনি 4-5 দিনের জন্য শুধু আমাদের খানসামাতে চলে আসলেই হবে। আর আপনাকে একটা মজার কথা বলি, আপনি ইউটিউবে যান, আমার 2টা ইউটিউবে ভিডিও আছে যেখানে আমি ডাইরেক্ট এনএসডি এর প্রশ্ন নিয়ে আমি দেখাইছি। আজকেও আমি দেখাতে চাইছিলাম, কিন্তু আজকের প্রশ্ন নিয়ে দেখাবো না, এই কারণে যে সত্যি কথা বলে আজকের যে পরীক্ষার প্রশ্ন, এটা নিয়ে দেখানো হাস্যকর। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানে আমি যদি বলি হাসবেন আপনারা। ঠিক আছে? তো এইগুলা নিয়ে আসলে কথা বলার বেগার। আপনারা, আপনি জাস্ট শোনেন স্যার, আমরা এমন ভাবে ক্লাসকে ডিজাইন করি যে 1 মাসের ক্লাসকে আমরা দেখা যাচ্ছে 2 মাস 3 মাস ধরে করাই। তাতে হয় কি, আপনি অনলাইনে 98% ক্লিয়ার হয়ে যাবে। এরপর খালি আপনি আসেন। আচ্ছা, ফারহান সাদিক স্যার, আপনার কি আর কি কোনো কিছু বাকি আছে স্যার? এভিডেন্স সহ তো কমপ্লিট। এখন শুধু যে আপনার সাথে আমার দেখা আর হাঁসের মাংস খাওয়া ছাড়া কি আর কোনো কিছু কাজ বাকি আছে? না স্যার, আর প্রেজেন্টেশন রেডি করছি, ওটাও আপনাকে দেওয়া আছে স্যার। দেওয়া আছে। আচ্ছা, এই যে এখন আমরা যা সামনাসামনি দেখা করবো আর একটু পার্টি পুটি করবো, এই এই আমরা কি ইনশাল্লাহ অপেক্ষা করব স্যার যে কবে কোন টিচার, মানে আপনারা আসবেন প্র্যাকটিক্যাল ক্লাসে বসে বসে, মানে আমরা ওই অফলাইন ক্লাসে সব শিখবো? স্যার, আমরা অফলাইন ক্লাস রাখি হলো বিপদের জন্য, যে মানে কোন একটা বড় বিপদ, যে এই জিনিসটা একটু হয়তো হয় নাই, বা ওই জিনিসটা একটু হয়নি, বা আমরা আরো ডেপথ আলোচনা করার জন্য।
যখন আমাদের অফলাইনে আমাদের এই যে দেখা হবে, এই যে আগামী বুধ বৃহস্পতি শুক্রবার, স্যার আপনাকে আমি আমন্ত্রণ জানাইলাম, পারলে বুধ বৃহস্পতিবার, সরি বৃহস্পতি আর শুক্রবার আমাদের খানসামা থেকে ঘুরে যান। এখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস হবে, এবং কি হবে একবার আসে দেখে যান, সিবিটি এই দুদিনে কম্পিটেন্ট হয়ে যাবেন। স্যার দুদিনে এভিডেন্স আর ডেমনস্ট্রেশন নিয়ে একটু বলেন আপনি ছোট করে। এভিডেন্স আর ডেমনস্ট্রেশন নিয়ে, ডেমনস্ট্রেশন তো অ্যাকচুয়ালি একটা মানে কি, এটা আপনি যখন ক্লাসগুলো দেখবেন, ক্লাসগুলোতে যখনকার দেখবেন তখনকার ওটার পুরো বেসিকটা আপনার ধারণা চলে আসবে। যখন আপনি গ্লস শিখবেন, GLOSS, তখনকার আপনার কিন্তু গ্লস মডেল সম্বন্ধে যখনকার আপনার ধারণা হয়ে যাবে, তখনকার কিন্তু আপনি অটোমেটিক ওই রিলেটেড জিনিসটা আপনি বলতে পারবেন, আপনি ক্লাসে আলোচনা করতে পারবেন। এই যে ডেমনস্ট্রেশন লিস্ট, যেটা আমাদের ডেমনস্ট্রেশন করতে হয় দুটা, একটা হলো কি অ্যাসেসর পার্ট, আর একটা হলো কি ট্রেনার পার্ট। এই যে ট্রেনার পার্ট, এই যে দেখেন ট্রেনার পার্টের চেকলিস্ট অ্যাসেসরের হাতে এই শীটটা থাকে। আপনি যখন আসবেন, আসে বলুন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, আসতে কোনো কষ্ট হয়নি তো। এই যে আপনি গেইন অ্যাটেনশনের জন্য কাজটা করলেন, এইটার উপরে তো এক্সেলেন্ট বা ভেরি গুড বা গুড বা পুয়ার মার্কিং করা হবে, তাই তো নাকি? এরপর লিঙ্ক টু প্রিভিয়াস করবেন, আসসালামু আলাইকুম, আচ্ছা আচ্ছা গত ক্লাসের জন্য কি পড়িয়েছিলাম, গত ক্লাসের এইটা পড়েছিলাম না, আচ্ছা এই এই তুমি একটু বলো তো দেখি, কি এটার উত্তরটা কি বলো তো দেখি, ও আচ্ছা ঠিক আছে পারছো, ধন্যবাদ। দেখেন GL হয়ে গেল। আচ্ছা আজকে আমরা এই বিষয় নিয়ে ক্লাস করব। তাহলে কি আমি আলোচনা করলাম আউটকাম অফ দ্য সেশন, এরপর আমি স্ট্রাকচার অফ দ্য সেশন নিয়ে আলোচনা করলাম যে আজকে ক্লাসে আমাদের কি কি হবে, কখন ডেমো হবে, মানে এই যে আমাদের একটার পর একটা ডিসকাশন হবে, ডেমনস্ট্রেশন হবে, ডেমনস্ট্রেশনের 4টা পার্ট থাকবে, ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো। দেন আমরা এটাকে রিভিউ করব, দেন আমরা এটাকে ফিডব্যাক দিব, এবং তারপরে আমরা পরবর্তী মানে আগামী ক্লাস নিয়ে আলোচনা করব। এই যে দেখেন আমি আপনাকে কত সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমি আপনাকে কিন্তু বলে ফেলছি। এইটুকুকে মাথায় রাখে আপনাকে আপনার সেশনটাকে পরিচালনা করতে হবে। খুবই কি কঠিন লাগলো ম্যাডাম? এতটুকু বলেন তো, না খুব কঠিন? না না স্যার, কঠিন না, একদম ইজি। আচ্ছা, এটা একদম মানে চোখের মধ্যে এই ছবিটাকে তুলে রেখে দেন যে আমাদেরকে এই স্ট্রাকচার। আচ্ছা আপনি কিন্তু এখন একটা ক্লাসও করেননি, যদি আপনাকে ক্লাসে এই এক একটা ওয়ার্ড কি আপনাকে 15 মিনিট 20 মিনিট করে আলোচনা করাবে, পুরো দেখা যাবে 2 ঘন্টা ধরে আপনাদেরকে এটা আলোচনা করা হবে। তারপর যখন আপনি এভিডেন্স গুলো তৈরি করবেন, যখন আপনি সেশন প্ল্যান বানাবেন, লেসন প্ল্যান বানাবেন, তার কোনটা কোন জায়গা থেকে আসতেছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের, সেটা পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবেন। তখনকার আপনি এইটার প্রতি এত ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে তৈরি হবে যে আপনার ভিতর থেকেই কথা বের হবে। এই যে আমি আপনাকে হুট করে এই যে কথাগুলো বলে ফেললাম, এটার জন্য কি আমার কোনো প্রস্তুতি ছিল? না আমি বলতে পারলাম কিভাবে? কারণ এই জিনিসটা আমার কনসেপ্ট আমার মাথার মধ্যে আছে। ঠিক এই কনসেপ্টটা যখন আপনার মাথার মধ্যে ঢুকে যাবে, এটা আপনার ভিতর থেকেই শব্দগুলো আসবে অটো। ওকে বুঝতে স্যার। পারছেন স্যার আপনি, ব্যাপারটা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার যেটা আপনি ফিজিক্যাল ক্লাস যেটা করাবেন স্যার, সেটা কি জি, স্যার আপনি করাবেন, কন্ডাক্ট করবেন কি আপনি 100% আমার স্টুডেন্টদেরকে আমি করাবো, কেন অন্যদেরকে দিয়ে করাবো? আচ্ছা ঠিক আছে স্যার। তো আমি তো স্যার মানে আপনার তো ঢাকায় আর খুলনায়, না, ঢাকায় আর এদিকে রংপুর দিনাজপুর। রংপুর দিনাজপুর। জি, তার মধ্যে এখন আমি আপনাদেরকে বলতে পারি আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খানসামা TTC-তে মানে থাকা খাওয়া খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনারা অ্যাসেসমেন্ট দিতে পারবেন। কারণ এখানে আমাদের ডরমিটরি সিস্টেম আছে, তো সরকারি সরকারি এটা ডরমিটরি প্রত্যেক এটা কি স্যার রংপুর? রংপুর পার হয়ে দিনাজপুরে। দিনাজপুর জি খানসামা। জি। তবে এতটুকু মনে রাখেন ম্যাডাম, আপনি এখানে আসার আগে জি প্রায় সব কিছু ওকে করে তারপরে আপনার সাথে আমার দেখা হবে। দেখা হবে ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, আপনার কোনো কিছু বাকি রেখে আপনার সাথে দেখা হবে এই আশা আপনি করিয়েন না। কারণ আপনি বলবেন, আমি আপনাকে বলবো যে প্লিজ প্লিজ আপনি পরে বসেন, আগে এইটুকু ক্লিয়ার করেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে। আর কোনো প্রশ্ন থাকলে, হেলিনা ম্যাডাম আসতেছেন কবে খানসামায়? আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা কোনো প্রশ্ন নিয়ে যদি আপনাদের প্রবলেম থাকে, হ্যাঁ এই যে আমি হ্যাঁ কিন্তু এই যে এই ক্লাসটা নেওয়ার পর আমি ফ্রি, এরপর থেকে আপনারা বৃহস্পতিবার পর্যন্ত রাত দিন 24 ঘন্টার মধ্যে যদি কোনো প্রশ্ন ঘুমের ঘরেও মনে পড়ে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবেন।
ম্যাডাম আমি আপনাকে খুব সুন্দর একটা আনন্দদায়ক কথা বলি। পরীক্ষার প্রশ্ন যথেষ্ট সহজ হচ্ছে, এমন আজকে হাস্যকর প্রশ্ন হচ্ছে যেটা বলার বাইরে। শুনলাম স্যার। হ্যাঁ, তাহলে আমি আশা করি যে আচ্ছা, শিউলি ম্যাডাম এখন ক্লাস আপনি কন্ডাক্ট করবেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন আপনি আলোচনা করেন, আপনি সকলের উদ্দেশ্যে আলোচনা করেন। আর স্যার আমাদের আজকে কিন্তু স্যার সোলার আইসা পড়ছে স্যার। সোলার একদম সহজ জিনিস। জি স্যার, সোলার আসছে স্যার। কুইশন কিন্তু ভালোই ছিল, হুম এমসিকিউ গুলো অনেক হার্ড ছিল মনে হচ্ছিল, আর টেবিলটাও হার্ডই লাগতেছিল, বাট আমার কনসেপ্ট ক্লিয়ার দেখে আমি ইজিই পারছি। হুম বুঝছেন, আচ্ছা কনসেপ্ট যদি ক্লিয়ার না হতো পারতাম না। আচ্ছা ম্যাডাম, আপনারা যে বড় বড় এমসিকিউ গুলো পড়াইছি জোর করে ধরিয়া, এটা কি কাজে লাগছে? এটা স্যার কাজে লাগছে স্যার, কারণ হচ্ছে স্যার ইংলিশ গুলো ওই যে এগুলা এমসিকিউ গেম খেলতে খেলতে না ওই ভেতরে এমনিতে একটা ভালো কিছু পজিটিভ দিক তৈরি হয়ে যায় যে দেখলেই পারি, এমন হয়েছে। আর শর্ট কোয়েশ্চেন কি বলবো, এত সহজ। শর্ট প্রশ্ন সহজই আসবে ম্যাডাম, সহজ প্রশ্ন আরে আগামীতেও সহজ আসবে, স্যার প্রশ্ন সহজ আগামীতেও কিনা সহজ জানি আসবে। না, তবে এখানে যাইতে হলে পাশ করতে হলে শিখে যাইতে হবে, হ্যাঁ, ফুল কনসেপ্ট নিয়ে বসতে হবে। আর কনসেপ্ট যে একদম ম্যাডাম আপনি রিটেনে কত পেয়েছিলেন ম্যাডাম? জি জি জি, রিটেন কি ম্যাডাম? ওই ম্যামকে বললাম যে রিটেনে কত নম্বর পাইছিলেন? ও রিটেনে আপনি আলহামদুলিল্লাহ। উনি আর আমি সেম। উনিও 23 পায়ে কম্পিটেন্ট হয়েছিলেন, মানে আমি 23 পায়ে কম্পিটেন্ট হয়েছিলাম, উনিও 23 পায়ে কম্পিটেন্ট হয়েছিলেন। স্যার দুইটা স্যার মিস্টেক ইস গেছে, না হলে বাবা, হয়তো 25 পাইতাম। প্রশ্ন সহজ হচ্ছে, অনেক। টেনশন করা কিছু নেই। জি, স্যার আপনার সাপোর্টও স্যার অনেক কিছু, স্যার সাপোর্ট দিছেন, সবসময় গাইড দিছেন, সাপোর্ট তো তারপরে এই আরো যে লাগবে, চাপে রাখছেন স্যার, চাপে সাপোর্ট যে রাখছেন। সাপোর্ট আরো লাগবে তো। সাপোর্ট এই যে এখন এই গ্রুপটাকে কে দেখে শুনে রাখবে? এগুলার গ্রুপের মা বাপ তো নাই, আপনারাই। এই গ্রুপ আপনাদেরকেই থাকতে লাগবে, আপনাকেও থাকতে লাগবে, তারপর সারাউদ্দিন স্যারকেও থাকা লাগবে, তারপরে শিরিন ম্যাডামকেও থাকা লাগবে। শিরিন ম্যাডাম স্যার কিন্তু মানে অনেককে হেল্প করতে, এটা আমি জানি। স্যার আমি স্যার কয়টারে সামলাবো স্যার বলেন তো, আমি কয়জনকে সামলাবো? আমার আলাদা কয়েকটা গ্রুপই তৈরি হয়েছে এদের মেন্টরিং করতে করতে, স্যার আমি শেষ। হোক, এটা আপনার জন্য সত্যি কথা বলি ভালো কিছু নিয়ে আসবে, আমি জি আপনাকে স্যার, গ্যারান্টি দিলাম। ইনশাআল্লাহ স্যার। স্যার জি বলেন। স্যার আপনি ইউটিউব ভিডিও গুলা পাবো কোথায়, আপনার ওই লিঙ্কটা বা পেজটা? ইউটিউবে আমি আমি গ্রুপে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, ওখানে প্রশ্নর খুব মানে অ্যানালাইসিসের কিছু কিছু মানে ক্লাস আছে, এটা আপনাদের কাজে লাগবে, কিভাবে প্রশ্নগুলোকে অ্যানালাইজ করতে হয় এবং প্রশ্নের ধরনটাকে বুঝতে হয়। যেমন আপনাকে সিম্পল একটা, আচ্ছা আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, একটা খেলা দেখাই আপনাদের। হ্যাঁ, আমি আপনাদেরকে আচ্ছা সিম্পল একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমাদেরকে এই এই ধারণাটা থাকা লাগবে, এই যে যে কোনো একটাকে প্রশ্ন আমি এখন বের করব। হ্যাঁ, এনএসডি এর প্রশ্নই বের করি। উম, আচ্ছা, যেমন এইটা একটা প্রশ্ন, পড়েন। রাইট ডাউন দ্য 5 স্পেশাল নিড অফ দ্য ক্যান্ডিডেট দ্যাট ইউ মাইট নিড টু কনসিডার ইন দ্য কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। সবার প্রথমে আপনাকে আগে মাথায় আনতে হবে এটা কোন সিভিলিয়ান থেকে আসছে, বলেন এটা কোন সিভিলিয়ান থেকে আসছে? স্যার 11। ঠান্ডা মাথায় আরেকবার। মজার ব্যাপার, এটা দুই জায়গায় আছে, এটা দুই জায়গায় আছে। 11 তো মনে হচ্ছে স্যার। 11তেও আছে, 2-এও আছে, কিন্তু ও 11-12, 11-12 ধরতে হবে। 5 স্পেশাল নিড, ঠিক আছে। আমাদের 2 নম্বরে কিন্তু স্পেশাল নিড সম্বন্ধে কিছু আলোচনা করা আছে। সব থেকে বড় ব্যাপার এখন দেখেন, স্পেশাল নিডের ব্যাপারটা একটা কনসেপ্ট। এই কনসেপ্ট যদি আমি জানি তো সিপিএলএম এর মানে নিজে থেকে আমরা লিখতে পারবো না। এই সিনটা 5 যে স্পেশাল নিড, 5টা স্পেশাল নিড যখন আপনি দেখবেন আপনি সব কিছু ভুলে যান। অ্যাসেসমেন্টের সময় একজন মানে স্পেশাল নিড লাগবে এরকম একটা মানুষের কথা চিন্তা করেন, আপনি তার জন্য কি করতে পারেন? দেখেন তো কি 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 লিখবেন, কি ভাষা মনে আসতেছে? যেই ভাষাটা মনে আসতেছে সেটা পয়েন্ট আকারে 1টা লাইন 2টা লাইন ইংরেজিতে লিখে দেন। আচ্ছা, পরের প্রশ্নটা কি দেখেন তো, অ্যাজ অ্যান এমপ্লয়ি
ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটি, শেষ, আর পড়ারই দরকার নাই, আর পড়ার দরকার নাই, এই এতটুকু বললেই শেষ। অ্যাজ এ এমপ্লয়ি ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটি। বলেন কত নম্বর সিভিলিয়ান থেকে আসছে এটা? সিভিলিয়ান 3 কত নম্বর সিভিলিয়ান? 3 3 নম্বর সিভিলিয়ান। আজকেও এই প্রশ্নটা আসছে, শিউলি ম্যাডাম আসছে না এটা? রেসপন্সিবিলিটি নিয়ে আজকে আসছিল কি? না, আজকে হয়তো আসেনি, হয়তো গত সপ্তাহে আসছিল। আচ্ছা, রুবিনা ম্যাডাম, রুবি ম্যাডাম, আপনি আমাকে কি যেন বলতে চাচ্ছিলেন? আমি খুবই ব্যস্ত ছিলাম, আমি নিজেই আজকে একটা অ্যাসেসমেন্টে ছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি অ্যাসেসমেন্টে ছিলাম, আমি আপনার কোনো অ্যান্সার দিতে পারিনি, আমি খুবই সরি। বলেন ম্যাডাম, কি যেন বলতে চাচ্ছিলেন আমাকে, বলা যাবে কি এখন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমি ফ্রি আছি, জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর কি কারো প্রশ্ন আছে কি? আমাদেরকে কিন্তু প্রশ্ন দেখে, আচ্ছা এই যে হাউ ডু ইউ অ্যাড বুলেটেড লিস্ট প্যারাগ্রাফ, এটা যে কত আসে, ঘুরে ঘুরে কত বার যে আসে, মানে চিন্তার বাইরে। এই প্রশ্নটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? দেখছেন, দুইটা প্রশ্ন আছে, এই দুটা কিন্তু সিভিএলএম 4 এর বা আইসিটি রিলেটেড। যে কোনো প্রশ্ন দেখে সবার আগে আমাকে বুঝতে হবে 1 নাম্বার জিনিস, এটা কোন সিভিএলএম থেকে আসছে। দ্বিতীয় আমাকে বুঝতে হবে ওটা সিভিএলএম এর কোন অংশ থেকে আসছে। আচ্ছা, তৃতীয় আমাকে চিন্তা করতে হবে ওই অংশের প্রথম এবং শেষের দিকে আমার কতটুকু ধারণা আছে। তারপর মাতৃভাষায় চিন্তা করে ওটাকে ইংরেজিতে লিখে দিতে হবে। কিছু কিছু জিনিস তো মুখস্থ করাই লাগবে, যেমন এই জিনিসগুলো মুখস্থ করার মতো প্রসেস, যতগুলো স্যার process- হ্যাজালটা তো মানে সিভিল 1 এ আছে মনে হয় মেবি। না 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 না, এটা হ্যাজার্ড মানেই হলো 3 নাম্বার সিভিএলএম, 3 নম্বর স্যার। 3 নম্বরে আছে। আচ্ছা, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, বলেন এটা কত নম্বরে আছে? 11 নম্বর। এটা 11তেও আছে, 12 নম্বরেও আছে, দুটাতেই আছে। তবে আমরা যখন লিখবো তখন আমরা 11 নম্বরের উত্তরটা দিব। Context of assessment is the environment and setting in which the assessment activity take places. এতটুকু আমাকে মুখস্থ রাখা লাগবে। এরপরে যদি কনটেক্সটের কি 4টা জিনিস আছে, কে বলতে পারবে ওই 4টা জিনিস? 4টা বিষয় নিয়ে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট তৈরি হয়, কে বলতে পারবে? স্যার মানে সেটিং আছে, সেটিং, ফিজিক্যাল দ্বিতীয় সেটিং। ফিজিক্যাল সেটিং, হুম, তারপরে টুলস এন্ড ইকুইপমেন্ট, জি স্যার। তারপরে 3 নম্বর ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালস। আর 4 নম্বর কি? পারপাস অফ অ্যাসেসমেন্ট। পারপাস অফ অ্যাসেসমেন্ট। এই যে দেখছেন। আচ্ছা, এখন আমরা একটা প্রশ্ন পারি, আমরা অন্য একটা মানে এই উত্তর থেকে অন্য একটা প্রশ্নতে চলে গেছি। হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা লিখতে পারবো না? পারপাস অফ অ্যাসেসমেন্ট কিসের জন্য আমরা এই যে একটা অ্যাসেসমেন্টে বসি, ওটাই হলো পারপাস অফ অ্যাসেসমেন্ট। সার্টিফিকেশন, ঠিক আছে, তারপরে হলো মানে যাচাই বাছাই করা, এরকম আরো 4-5টা পয়েন্ট আছে। তো আমাদের প্রশ্ন থেকে, আচ্ছা, আমরা এই যে প্রশ্ন দেখে উত্তর চিন্তা করতেছি, বলেন তো এটাকে কি বলা হয়? হায় হায়, এটা যদি না বলতে পারেন, এই যে আমরা একটা প্রশ্ন দেখে এটার উত্তর কি চিন্তা করতেছি, এইটাকে কি স্যার বলা হয়? ইভ্যালুয়েট। না স্যার, এটাকে আমি হাজার হাজার বার বলছি, কয়েক হাজার বার বলছি এটা। এইটাই হলো, সেটা হলো এই যে ওই যে আপনার এবিঙ্গুয়াস যে থিওরিটা দিছে, যে থিওরিতে একটা মানুষ 24 ঘন্টায় 72% ভুলে যায়। তো আমরা এখন যেটা করতেছি এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং। এই যে আমরা একটা প্রশ্ন থেকে এটা উত্তর নিয়ে চিন্তা করতেছি, এটাই হলো অ্যাক্টিভ রিকলিং। আর আমরা যে এই যে 4-5 জন মিলে বা 6 জন মিলে আলোচনা করতেছি, দ্যাটস কল ব্রেইন স্টর্মিং। এই ব্রেইন স্টর্মিং এর মধ্যে পুরো গ্রুপ পড়াশোনা খুব ভালো মতো, খুব সুন্দরভাবে শিখতে পারে, এবং এগুলো আমাদের দীর্ঘদিন মনে থাকে। বুঝতে পারছেন, দীর্ঘদিন মনে থাকে। এই প্রশ্ন আপনি সহজে ভুলবেন না।
স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমি ঢাকা থেকে বলছি। জি। আমার কিছু প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে স্যার, যে আমাদেরকে যে এভিডেন্স পেপার যে রেডি করতে হয়, এই এভিডেন্স পেপারের ক্ষেত্রে কি আমাদেরকে কি কোনো ডেমো দিয়ে কি হেল্প করা হবে নাকি 100% আপনাকে 80% কমপ্লিট একটা ব্ল্যাঙ্ক এভিডেন্স দেওয়া হবে। একটা 80% কমপ্লিট একটা ব্ল্যাঙ্ক এভিডেন্স আপনাদেরকে দেওয়া হবে। এখন সেখানে আপনি কি করবেন? এইরকম একটা ব্ল্যাঙ্ক এভিডেন্স আপনাদেরকে দেওয়া হবে। সেখানে আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন, ঠিক আছে? এরপরে এই যে দেখেন, এই জায়গায় আসে আপনাদের কাজ শুরু হয়ে গেল। সবার তো আর অকুপেশন এক হবে না, তাই না? স্যার আমার অকুপেশনটা হচ্ছে, আমি যেহেতু এজ এ প্রফেশনাল ডেভেলপার, হ্যাঁ। আমি ডেভেলপারের জন্যই মূলত আমি মানে অ্যাসেসমেন্ট আচ্ছা। সিবিটিএ করতে চাচ্ছিলাম। তো হুম। আমার প্ল্যানটা হচ্ছিল স্যার মোটামুটি 2023 সাল থেকে, যেহেতু আমি এই ফিল্ডে আছি মোটামুটি 2023 সাল থেকে। হুম। তো আমি মানে করব পরে আর সময় হয়ে ওঠে নাই, করা হয় নাই। তো এটার আচ্ছা, জন্য যে স্যার যে আপনি এনএসডি থেকে কি স্কিল করছেন সেটা আগে বলেন। আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করা আছে, আর হচ্ছে স্যার ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আর আপনি আম- দুটো। আমাদের সাথে আরো কয়েকটা টিম আছে, মানে সবাই একসাথে করবো তো। তো হুম। ওইটার জন্য বেশ অনেক কিছু আমাদের, যেহেতু আমরা আইটি লাইনের, আমরা হুম। মোটামুটি 3-4 জন আছি, তো যেহেতু আমরা আইটি লাইনের, হুম। আমরা মানে একসাথেই মূলত আমরা এনরোলমেন্টটা করতে চাচ্ছিলাম, আচ্ছা। যাতে আমাদের ওই বিষয়টা গুলো যদি একটু ক্লিয়ার হয়ে থাকে। আচ্ছা, আপনাদের আপনাদের এই যে এরকম একটা এভিডেন্স যেটা 80% কমপ্লিট সেটা দেওয়া হবে। তারপর আপনাদেরকে প্রথমে এই যে দেখানো আপনাদের 3 নম্বর সিপিএলএম যেদিনকে পড়ানো হবে, আপনাদেরকে একটা খুব মজার জিনিস সকলকে একটু শিখায় রাখি, সেটা হলো হোয়াট ইজ এভিডেন্স। এভিডেন্সটা হলো, আমরা যে কোনো জব করি না, আপনারা তো কোনো না কোনো অকুপেশনের জব করছেন, যখন আপনাদেরকে জব 1 জব 2 জব 3 কমপ্লিট করেই তো কম্পিটেন্ট হয়েছেন, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের সিবিটিএন এর লেভেল 4-এ ওই জবগুলোরই একটা মানে অংশ হলো আমাদের এই এভিডেন্স তৈরি। আমরা যেমন দেখা গেল যখনকার 3 নম্বর সিবিএলএম পড়ি, তখন 3 নম্বর সিবিএলএম এর শেষের দিকে যা দেখবেন এরকম হ্যাজার্ড ইন্সপেকশন একটা চার্ট আছে। এখন আমি 3 নম্বর সিবিএলএমটা পড়লাম, আমি যে শিখছি এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? এক হলো, ওখানে আপনার সেলফ চেক শিট আছে, সেখানকার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি উত্তরগুলো দিতে পারেন তার মানে হলো আপনার নলেজ ঠিক আছে। এরপর আপনার যে স্কিল ঠিক আছে, তার প্রুফ করতে হবে এই যে আপনি জিনিসটা শিখছেন সেটা খুব সুন্দর করে এটাকে আপনি ভরাট করবেন বা তৈরি করবেন। তারপরে এটা আপনাদেরকে দেখানো হবে। তারপর 5 নম্বর সিপিএলএম যখনকার পড়বেন তখন মেইনটেনেন্সটা শিখবেন, তখনকার আপনাকে আবার এইটা তৈরি করা শেখানো হবে। এরপরে আপনাকে যেটা সেটা হলো 1 নম্বর সিপিএলএম শেষ করার পরেই আপনাকে টাস্ক অ্যানালাইসিস শেখানো হবে। টাস্ক অ্যানালাইসিস শেষ করার পরেই আপনাকে আপনাদের নিজেদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আপনাকে ডাউনলোড করা শেখানো হবে। সেখান থেকে পিডিএফ থেকে ওয়ার্ড করতে হবে, সেই ওয়ার্ডের যে কোনো একটা ইউনিট নিয়ে কাজ করতে হবে। সেই ইউনিটটা আপনারা এখানে কে বসাবেন। এতে আপনি কি বুঝাইতে যাচ্ছেন? এতে আপনি এটাই বুঝাতে যাচ্ছেন যে আমি এটাকে তৈরি করতে পারি। আপনি যে কোনো একটা ইউনিট নিয়ে কাজ করবেন, তার মানে হলো স্যার আমি তো একটা ইউনিট নিয়ে কাজ করছি, তার মানে একটা সিএস এর 12টা ইউনিট 13টা ইউনিটও যদি থাকে আমি সবগুলোই করতে পারবো, কারণ যে একটা পারে সে সব পারে। এরপরে এই যে সিএসটাকে টোটালি কপি করে নিয়ে আসবেন একটা ইউনিট, সেই ইউনিট থেকে আমরা টাস্ক অ্যানালাইসিস শুরু শিখবো। এইখান থেকে আমাদের শেখা শুরু এভিডেন্সের। বাকিটুকু আপনাদেরকে ক্লাসে দেখানো হবে, ঠিক আছে? একদিন আপনাদেরকে টাস্ক অ্যানালাইসিস দেখানো হবে, তারপরে আপনাদেরকে ইউনিট ডেলিভারি প্ল্যান এবং সেশন প্ল্যানটা করানো হবে। এরপরে অনেক কিছু আছে, 80% আপনি বললাম না অলরেডি করে দেওয়া থাকে, ওইখানকার মধ্যে খালি ছোট 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 জিনিসগুলো আপনার অকুপেশন রিলেটেড করে নিতে হবে, এইটুকুই। স্যার স্যার আমাদের অনলাইন ক্লাসটা কয়টা হবে, আর ক্লাস অফলাইন ক্লাস কয়টা হবে? অনলাইন ক্লাস হলো আপনার সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত, শুক্র শনিবার বাদ। আজকে একটা এক্সট্রা ক্লাস চলতেছে, আজকে সাধারণত ক্লাস থাকে না, তবে গেম থাকে, তারপরে বিভিন্ন রকমের পরীক্ষা থাকলে পরীক্ষা থাকে। আর আপনাদের অনলাইন ক্লাস বলা হয় 1 মাস, ন্যূনতম 2 থেকে 3 মাস আপনাদেরকে ক্লাস করানো হবে। তারপর যখন আপনারা রেডি হবেন, বলবেন যে স্যার আমি রেডি হয়েছি, আমি এখন পরীক্ষা দিব, তখন আপনাদেরকে 3 দিন আপনাদেরকে অফলাইন ক্লাস করানো হবে। আপনারা যেহেতু ঢাকার সাভারে আপনাদের ক্লাস নেওয়া হবে,
অথবা দেখি হয়তো আমি রংধনুতেও ক্লাস নিতে পারি, হোয়াটএভার, এটা আলোচনা সাপেক্ষ। যখন আপনারা রেডি হবেন তখন আপনাদেরকে অ্যাসেসমেন্টে বসানো হবে। তবে কোনো কাজ আপনার জন্য ওই অফলাইন পর্যন্ত আমরা অপেক্ষা করব না, প্রতিটা জিনিস আমরা অনলাইনে কমপ্লিট করে তারপরেই আপনাদেরকে পরীক্ষাতে বসানো হবে, তারপরেই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করা হবে। আচ্ছা স্যার, যদি আপনি সাজেস্ট করেন যে যদি দিনাজপুরে এসে যদি পরীক্ষাতে বসার জন্য, ওইটা তো ডিসকাশনের মাধ্যমেই তো মূলত হবে, সবকিছু তাই না? ডিসকাশনের মাধ্যমে হবে, সবকিছু। ওকে আপনি যদি বেড়াইতেও আসেন সেটাও হবে ডিসকাশনের মাধ্যমে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যেহেতু আমার বাসা হচ্ছে সৈয়দপুর, দিনাজপুর থেকে বেশিক্ষণ সময় লাগে না আমার, বা মানে সৈয়দপুর থেকে দিনাজপুরে যাইতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো তার ওরকম মানে যদি দিনাজপুর মানে স্যার আমি বলি, আমি খানসামার কথা বলতেছি। সৈয়দপুর থেকে খানসামায় আসতে আধা ঘন্টা সময় লাগে সর্বোচ্চ, জি জি আধা ঘন্টা থেকে 40 মিনিট। তা আপনাকে পরামর্শ দেবো 100% খানসামায় আসে অ্যাসেসমেন্ট দেন, এটা অনেক আচ্ছা, ভালো হবে। ঠিক আছে স্যার, যেহেতু আমার বাড়ি স্যার সৈয়দপুরে, তো আমার জন্য ওইটাই সুবিধা হবে। জি আর স্যার, আর বেসিক্যালি স্যার যেহেতু আমরা আইটি রিলেটেড, সেই ক্ষেত্রে এভিডেন্স রেডি ক্ষেত্রে স্যার মানে মেইন জিনিসটা হচ্ছে যে বেশ আমি কয়েক জায়গায় স্যার আমি ট্রেনিং করেছি, প্লাস আমি নিজে অ্যাজ এ আপনার এই ট্রেনার হিসাবে আমি চাকরিও করছি, নিজস্ব আবার ট্রেনিং সেন্টারও আছে। জি তো এটার পারপাসে যে এভিডেন্স রেডির যে কনসেপ্টটা, এটা আমার মোটামুটি ক্লিয়ার আছে, কিন্তু আচ্ছা আমার সাথের যে লোকজন আছে তারা মূলত এভিডেন্সটা নিয়ে খুবই একটু মানে ঘাবড়ে আছে। কারণ যেখানে যেখানে স্যার আমরা মূলত আপনার সিবিটি এর জন্য আমরা মানে এজ এ আপনার ডেমো ক্লাসে যখনই আমরা জয়েন দিয়েছি অথবা ফিজিক্যালে গিয়ে আমরা করেছি, ইভেন যে আপনি রংধনুর নাম বলেছেন, আমরা রংধনুতেও গিয়ে স্যার আমরা ফিজিক্যাল একটা ছিল অনলাইন সেমিনার, সরি অফলাইন সেমিনার, সেখানে গিয়েও মানে আমরা কিছু আমাদের প্রশ্ন ছিল, প্রশ্নের সাথে আমাদের মিস ম্যাচ হয় নাই বিধায় কিন্তু আমরা ওখানে এনরোলমেন্টটা করতে পারি নাই। মেইন হচ্ছে স্যার আমাদের এভিডেন্স, কারণ এভিডেন্সের ভিতরটা যদি আমরা ভালো মতন রেডি করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই এভিডেন্স দিয়ে কিন্তু যেহেতু আমাদেরকে অ্যাজ এ ট্রেনিং পারপাস নিয়ে যেহেতু আমাদেরকে কিছুক্ষণ কথা বলতে হবে, তো যাতে ওই এভিডেন্স দিয়ে আমরা কথা বলতে পারি যে না এটা হচ্ছে আমাদের। আচ্ছা স্যার, আমি আপনাকে এই জিনিসটার একদম সহজ সমাধান দিই। হ্যাঁ, এভিডেন্স তৈরি করার আমার আমার এত বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে জাস্ট ছোট্ট একটা সিম্পল সমাধান দিই। আপনারা যে কয়জন আছেন তারা আমাকে 2টা দিন সময় দিতে পারবেন? আমি আপনাদের সামনে প্রজেক্টর নিয়ে দাঁড়ায় থাকবো, আর আপনারা আপনাদের ল্যাপটপ নিয়ে বসে থাকবেন। 3 দিন 6 ঘন্টা সময় দিবেন আমাকে। জি স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনাকে কোনো পড়ার কোনো কিছু করার দরকার নেই, আমাকে জাস্ট 2টা দিন সময় দিবেন। আমি যাব, সালাম কালাম দিব, 1 কাপ র চা খাবো, খায় এখানে আপনাদেরকে বলবো কি স্যার এখানে ছবি লাগান, একটু পারবেন? জি স্যার, তারপর বলবো এইখানে নামগুলো একটু চেঞ্জ করেন, আমি করব, পারবো। আপনি আমার সাথে সাথে করবেন। জি এরপর স্যার, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বুঝায় আমি আপনাকে বলবো এখানে এটা করেন, এখানে এটা চেঞ্জ করেন, এখানে আপনার নাম লেখেন। এইভাবে প্রতিটা পৃষ্ঠা আমরা এইভাবে এইভাবে করে যাব। আমি করব, আপনারা করবেন, আমি করব, আপনারা করবেন। করার সময় আমাকে জিজ্ঞাসা করবেন এটা তো বুঝলাম না স্যার, এটা কেন করলাম, আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিব। কিন্তু আমার সামনে থাকা লাগবে, আপনাদের একদম জি স্যার, সামনে বসে থাকবেন। তারপর এটা অর্ধেক যেতে যেতে যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন, আপনারা সালাম কালাম দিয়ে উঠে চলে যান। পরের দিন আবার বসবো, বাকি অর্ধেক নিয়ে কাজ করব, সারা জীবনের জন্য ভেজাল শেষ। এইটার থেকে দুনিয়ার আর অন্য কোনো ভালো কোনো ওয়ে নাই। ঠিক আছে স্যার। স্যার যদি এরকম হয় তাহলে আমার ট্রেনিং সেন্টারে আপনাকে আমন্ত্রণ, হ্যাঁ, আপনি আসবেন, থাকবেন, যা কিছু করা লাগে সেটা আমার। আচ্ছা, আমি আপনাকে লাইন টু লাইন আপনাকে করে দিব। তবে স্যার, তবে জি কি, স্যার। এই এভিডেন্সটা টোটালটা নির্ভর করে 12টা সিবিএলএম এটার পিছনে জড়িত থাকে। এই কারণে স্যার যদি আমরা 12টা অলরেডি সিবিএলএম পড়ি। অলরেডি স্যার 12টা সিভিলেম আমার অলরেডি প্রিন্টেড করা রাখা, আচ্ছা অনেক কিছু পোর্শন আমরা পড়েছিও যে আমরা পরীক্ষা বসবো, কিন্তু আচ্ছা মানে ওরকম মানে ভালো গাইড না পাওয়ার কারণে কিন্তু আমরা এখনো বসি নাই। আমরা আচ্ছা 2023 সাল থেকে অলরেডি 26 সাল প্রায় শেষের দিকে, এখনো কিন্তু বসি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, হুম। যাক, এটা নিয়ে টেনশন করেন না, হয়ে যাবে। ঠিক আছে স্যার। ওকে, এটা নিয়ে কোনো টেনশনই করেন না। আচ্ছা, আমার যে পটুয়াখালীর যে গ্রুপটা, পটুয়াখালী গ্রুপ, আপনাদের এভিডেন্স কিন্তু আমি
দরকার হয় একদিনকার গিয়ে আপনাদের ওখানে গিয়ে তারপর এইভাবে করাবো। আব্দুল্লাহ স্যার কি বলেন, ভালো হবে না? জি স্যার, অবশ্যই ভালো হবে। হ্যাঁ, আমরা আগে কি করব, এই মাসটাকে পড়বো, পড়ার পরে আপনাদেরকে কিছু কাজ অবশ্যই দিব, আপনারা কিছু কিছু জিনিস করে রাখবেন। অন্ততপক্ষে টাস্ক অ্যানালাইসিস থেকে শুরু করে সেশন ডেলিভারি প্ল্যান পর্যন্ত আপনারা করে রাখবেন। এরপরে একদিনকে আপনাদের সাথে দেখা হবে, একদম বাকিটুকু ক্লিয়ার করে দেবো। আর ফারহান সাদিক স্যার, আপনি তো খানসামায় আসার পরে আপনাকে দিয়ে 2-3 জনের এভিডেন্স আমি করাই নিব, আসেন খালি। ইনশাল্লাহ স্যার। আপনাকে আমি শুধু সিবিটিএল 2-3 জনের না, ট্রেনিং করাবো। 2-3 জন তো আমি বগুড়াতেই করে দিচ্ছি স্যার। আপনাকে এখানে নিয়ে এসে আপনাকে আমি ইনশাল্লাহ। ট্রেনারের ট্রেনিং করাবো। এই যে আমাদের এলিনা ম্যাডামের পুরো গ্রুপটার সবকিছু আপনি দেখে দিবেন, লাইন টু লাইন দেখে দিবেন। কারো যদি কোনো সমস্যা থাকে আপনার দোষ। কারো কোনো দোষ হইলে এটা আপনার দোষ। ওকে, তাহলে আজকে মনে হয় আমরা ছুটি নিই নাকি, কি বলেন? আবার দেখা হবে ইনশাল্লাহ। জি স্যার। ওকে, আচ্ছা, লাস্ট কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আজকে ছুটি। স্যার আমাদেরকে একটু তো ইয়েগুলো দিন তো, অ্যাক্টিভ গ্রুপে আমরা যারা পরীক্ষা বসতেছি, ওই যে মাস্টার পয়েন্ট গুলো যেগুলো আজকে দেখালেন। হ্যাঁ, আমি ওগুলো নিয়ে আপনাদেরকে, এখন শুধু ওগুলো নিয়েই আমাদের কাজ হবে, মাস্টার পয়েন্ট। জি স্যার। এখন আমাদের স্টাডি হবে শুধু পয়েন্ট ভিত্তিক, যে আমাকে কোনগুলো নিয়ে পড়াশোনা করতে লাগবে। আমি বুঝাতে পারছি? জি স্যার, যেহেতু আমাদের হাতে আর সময় নেই। হ্যাঁ হ্যাঁ, মাস্টার 5 পয়েন্ট দিন নিয়ে আছে। স্টাডি করবো আমরা, ঠিক আছে? ওকে, Thank ঠিক you, আছে। sir. আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, লাস্ট একটা প্রশ্ন। জি জি জি, বলেন। স্যার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে যদি স্যার আমি ইয়ে করতে চাই, তাহলে কি স্যার আমরা যে জব পাসটা করেছি, যে কোনো জি একটা নিয়ে কি আমাকে প্রেজেন্টেশন দিতে হবে? জি 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 জি, যে কোনো অবশ্যই একটা, মানে ওই একটাকে আমি চুজ করতে পারবো যে কোনটা আমি নিব? অবশ্যই, ওটা ওকে, তো আপনি চুজ করবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর আপনার নিউ ব্যাচ কি স্যার আগামীকালকে থেকে স্টার্ট? মানে এই যে এখন শুরু হয়ে গেল আর কি, অফিসিয়ালি আজকে আজকে থেকেই? থেকে শুরু। জি, স্যার ইনশাল্লাহ স্যার, তাইলে দেখা হচ্ছে। ইনশাল্লাহ 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 স্যার। ঠিক ইনশাল্লাহ। আছে স্যার, স্যার আসসালামু আলাইকুম। তবে সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, হ্যাঁ, সিবিটিএ একটু সময় নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিন। 1 মাস 2 মাস, মানে 2 মাস অন্তত পক্ষে পড়িয়েন। আর একটা কি, আমাদের সবার টার্গেট থাকবে একবারে কম্পিটেন্ট হওয়া। দরকার হয় আমরা, মানুষ অ্যাসেসমেন্ট দিবে, আমরা বসে বসে দেখব। ঠিক আছে, এইভাবে করে হলেও আমরা ইয়ে করব, বুঝছেন? আর আমাদের স্যার গ্রুপে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা হয়। যে কোনো প্রবলেম আপনারা আলোচনা করবেন, যারা যারা ভর্তি হবেন বা হইছেন যারা, হ্যাঁ, আমরা গ্রুপে আলোচনা করব, তাহলে জিনিসটা অনেক হবে, ভালো হবে, এই আর কি। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমি তামসুন্নার বলছিলাম, ওই যে জি জি রিটেন জি জি, শুধু আছি, হ্যাঁ হ্যাঁ, আমাকে কি 8 ব্যাচে মানে ইনক্লুড করবেন তাই তো? অবশ্যই। জি স্যার, তাহলে আমরা তো প্রথমে 1 নাম্বার সিরিয়াল থেকে এলএম থেকেই শুরু করব। জি 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 জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আপনাদের তো কম্পিউটার না হওয়া পর্যন্ত তো ছাড়ে দেওয়া যাবে না আপনাদের। জি স্যার, এটাই চাই, আবার যেহেতু একটাই বাকি। না, আরো ব্যাপার আছে, যারা আবার কম্পিটেন্ট হবে, হ্যাঁ, তাদেরকেও ছাড়া হবে না আবার। তাদের শাস্তি হলো, তারা এই গ্রুপেই থাকে, যারা কম্পিটেন্ট হয়নি তাদেরকে শিখাবে, বুঝাবে, পড়াবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এখানে কিন্তু দল অনেক ভারী হয়ে গেল, অনেকজন আছে কম্পিটেন্ট, তাদেরকে গ্রুপ থেকে আমরা যাইতে দিব না, তারা থাকবে। ওকে, স্যার জি বলেন। স্যার বলতে চাচ্ছিলাম যে আপনার ওই যে একটা হলো যে ইউটিউব ভিডিওটা চ্যানেলটা ওটা, আর হ্যাঁ, যে আমি যে আগামীকাল থেকে আপনার ক্লাস চলবে, এটা চলমান থাকবে নতুন ব্যাচ। জি জি জি। তাহলে ওইখানে আপনার নতুন কোনো গুগল দিবেন, ওই যে লিঙ্ক দিবেন, নাকি এই লিঙ্কে হবে, না কেমন কি না, মানে সিস্টেম? আমার নতুন ব্যাচের তো ওই ইয়াতে, মানে যারা, এটা তো গ্রুপ, মানে আমার ব্যাচ যে 7 নম্বরটা ছিল, ওটাকে এক্সটেন্ড, মানে আমি 8ম ব্যাচে অ্যাড করে নেব। যারা যারা ভর্তি হবে হয়তো কালকে দুপুরের মধ্যে বা বিকালের মধ্যে, যারা ভর্তি হবে তাদেরকে আমি 8ম ব্যাচের গ্রুপে ঢুকাই দিব। আর আরো 2টা গ্রুপ আছে, একটা হলো আমাদের ইউসেপের গ্রুপ, ওনাদের তো 15 তারিখে পরীক্ষা, ওনারা ওইভাবেই চলতে থাকবে। আর একটা আছে পটুয়াখালীর গ্রুপ, পটুয়াখালীর মতোই থাকবে। এই, আমি কি বুঝাতে পারছি? ওকে, কালকে ভর্তি যারা, হওয়ার আগে তো কিছু কিছু ফর্মালিটি আছে, সেই সব সিস্টেম গুলা স্যার।
ওটা স্যার গ্রুপে আপনি আমাকে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না, ওটার সাথে যোগাযোগ করে নিন, তাহলে হবে। আচ্ছা 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 স্যার। কারণ হোয়াটসঅ্যাপ দিয়েই তো আপনাকে আমি যুক্ত করাবো, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা বলি, যেই ট্রেনারের কাছেই করেন না কেন, আপনারা ভয় পাবেন না, আপনারা একটু গোছায় পড়াশোনা করেন, ইনশাল্লাহ সবাই কম্পিটেন্ট হবেন, বুঝছেন? স্যার আসলে আপনি থাকলে আর কোনো ভয় পাবো না ইনশাল্লাহ। আপনারা ভয় পাবেন না, বুঝছেন? যেখান থেকেই করতেছেন, আপনারা যদি একটু বুঝে বুঝে করেন না, হয়ে যাবে। এই যে মানে আমাদের এই যে ভয় পাই আসলে, হ্যাঁ, যে খুব খারাপ রেজাল্ট হচ্ছে, কেউ পাস করতেছে না, আসলে কি জানেন, যারা প্রস্তুতি নাই এরকম অনেকে গিয়েই বসতেছে। হ্যাঁ, এই হচ্ছে মূল ব্যাপার, এই আর কি। আমরা প্রস্তুতি নিয়েই তারপর বসবো। ঠিক আছে তাহলে, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকেন। জি, স্যার জি।